মা, আমি এই বিয়েটা করতে চাই না। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি ওনাকে কখনো সেই চোখে দেখিনি। যাকে এত বছর ভাইয়ের চোখে দেখে এসেছি, তাকে স্বামী হিসেবে মেনে নিয়ে তার সাথে সংসার করাটা আদৌ কি সম্ভব? তাছাড়া আমরা দুজনেই ভিন্ন গ্রহের প্রাণী। আমাদের সব কিছু আলাদা। আমি যতটা শান্ত, উনি ততটাই রাগী। আমি সরল হলে উনি অতটাই তেরা প্রকৃতির মানুষ। না আমি তাকে কিছু বোঝাতে পারবো, আর না উনি কখনো আমাকে বোঝার চেষ্টা করবেন। তাহলে এই মানুষটির সাথে বাকি জীবন কাটবে কিভাবে আমার বলো? দু মুহূর্তও টিকবে না আমাদের সংসার। সবাই বুঝলাম তিশা, কিন্তু এই সময়ে এসব বলে লাভ কি? আর বিয়ে করতে পারবি না এসবের মানেটা বা কি? বিয়ে তো হয়ে গিয়েছে। আমরা কি জোর করে তোকে বিয়ে দিয়েছি? তুই তো তখন রাজি ছিলি। আর আমরা এখন গার্জিয়ান হিসেবে সাদরে মেনে নিয়েছি ব্যাপারটা। এখন তো ফর্মালিটির জন্য সমাজের সামনে তোকে ধুমধাম করে তুলে দিতে চাইছি। মা, তুমি সব জানো, তারপরেও বলছো আমি ইচ্ছা করে করেছি। আর এসবে আমার কি দোষ ছিল? একটা ঝড় আমার জীবনের সব কিছু ওলট পালট করে দিয়েছে। আর আমার সেই মুহূর্তে কিছুই করার ছিল না। যদি করতে পারতাম, তাহলে নিজের ভাগ্য পরিবর্তন করে ফেলতাম সেই দিন। তাহলে কমপক্ষে ওই হিটলার থেকে তো বেঁচে যেতাম। তিশা, রেনু বেগম মানে তিশার মা মৃদু চিৎকার করে মেয়েকে শাসালেন। কী সব বাজে বাজে বকছিস? এটা কেমন ধরনের আচরণ? হিটলার মানে কি? ভুলে যেও না ও এখন তোমার স্বামী। আর স্বামীকে সম্মান দিতে শিখো। আজ বাদে কাল শ্বশুর বাড়ি যাবে। তোমার এমন আচরণের কারণে আমাদের শিক্ষার উপর না প্রশ্ন আসে। আর তুমি কখনো দেখেছো তোমার বাবার সাথে আমি উঁচু স্বরে কখনো কথা বলেছি বা এমন আজে বাজে নাম ধরে ডেকেছি? তাহলে তুমি কেন এসব বলছো? ও যেমনই হোক, এখন তোমার স্বামী, আর এই সত্য তোমাকে মানতেই হবে। মায়ের কথার প্রত্যুত্তরে কিছু বলতে পারল না তিশা, কারণ সত্যি ওর বাবা মার সম্পর্ক অনেকটা বন্ধু সুলভ। তবে তারা একে অপরকে যথেষ্ট সম্মানও করে, বিশেষ করে ওর মা। সে তো বাবার কথার বাইরে নিঃশ্বাসটুকুও নেয় না, কিন্তু মা কেন বুঝতে পারছে না এখানে ওর ব্যাপারটাও সম্পূর্ণ আলাদা। ওদের সম্পর্কটা সম্মানের ঊর্ধ্বে ভালোবাসার হয়ে ওঠেনি, অন্তত তিশার পক্ষ থেকে তো নয়। তাহলে থাকে কেবল শুধু অনুগ্রহের এক প্রকার দয়া করা হয়েছে তিশার উপর। দেখ তিশা, যা হবার হয়েছে, তখন পরিস্থিতি অন্যরকম ছিল আমি জানি। তাই হয়তো কিছুটা বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে তোকে, কিন্তু বিয়ে তো আজ না হয় কাল তো হবারই ছিল। আর তুই আমাদের একমাত্র মেয়ে। আমরাও চিন্তা করিনি এমন কিছু হবে এত তাড়াতাড়ি। আমরাও তোকে বিয়ে দিব আশাও করিনি, কিন্তু ভাগ্য তো কেউ পাল্টাতে পারে না, তাই না? জন্ম মৃত্যু বিয়ে সব উপরওয়ালার হাতে। আর সে যদি তোর ভাগ্য জিসানকে লিখে রাখে, তাহলে আমরাই বা আর কি করতে পারি? বিয়েটার কথা এখন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কানে চলে গিয়েছে। এখন যদি তুই বলিস তুই ওর সাথে সংসার করতে ইচ্ছুক না, তাহলে চিন্তা করে দেখ একবার, তোর বাবা সমাজে মুখ দেখাবে কি করে? সবাই দোষটা কেবল তোকেই দিবে। জিসানের কিছু আসবে যাবে না। সমাজের প্রত্যেকটা মানুষ কেবল তোর দিকে আঙুল তুলে বাজে মন্তব্য করবে। আর বাবা মা হয়ে আমরা এসব দেখতে পারবো না, কখনো না। রেনু বেগম কান্না মিশ্রিত কণ্ঠে বললেন। সারা জীবন তোর বাবা মাথা উঁচু করে সম্মানের সহিত দাঁড়িয়েছিল, কারো কাছে কখনো মাথা নত করেনি। তার কাছে তার সম্মানটা অনেক প্রিয়। এখন বল তুই কি চাস? আজ তোর কারণে তোর বাবার সম্মান ধূলিসাৎ হয়ে যাক? সে কি বাঁচবে তার মান সম্মান হারিয়ে? ভেবে দেখ একবার। মায়ের চোখের পানি তিশার কোনো কালই সহ্য হতো না, আজও তার ব্যতিক্রম নয়। তাই নিজেকে সামলিয়ে নিয়ে বলল। ঠিক আছে মা, তোমাদের যা খুশি করো। আমি আর কিছু বলবো না। আমার কপাল হয়তো খারাপ, তা না হলে আমার সাথেই বা কেন এমন হলো? আমার সবচেয়ে অপছন্দের ব্যক্তিটিকে কেন আল্লাহ আমার সাথেই বেঁধে দিল? এ কথা বলে তিশা চলে যায় নিজের শয়ন কক্ষে। পৃথিবীর সব কিছু ওর বিতৃষ্ণ লাগছে এই মুহূর্তে। সারা দুনিয়াটাকে ভেঙে চুরমার করতে পারলে মনে হয়তো একটু সুখ মিলত। মনের ভেতরে প্রবল বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়টিকে শান্ত করার উপায় তিশার এই মুহূর্তে জানা নেই। কেন ওর সাথে এমন হলো? কি দোষ ছিল ওর? ভাগ্য কেন এমন খেলা করলো ওর সাথে? কত শত প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, অথচ কোনোটার জানা নেই উত্তর। কি হবে সামনে?
যে মানুষটির সামনে দাঁড়িয়ে ঠিকমতো কথা বলতেও ভয় পায় তিশা, সে মানুষটির সাথে সারা জীবন কিভাবে পার করবে? ভবিষ্যৎ জীবনের কথা ভাবতেই দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল। কষ্টের দিনগুলির সাক্ষী বয়ে নিয়ে চলা সে বালিশটির উপর। পারলে এখনই কোথাও পালিয়ে যেত তিশা, কিন্তু কপাল, সব চাওয়ার মতো এই চাওয়াটাও পূর্ণ হওয়ার নয় তিশার। তিশার মা রেনু বেগম আর কথা বাড়ালো না, নিজের কাজে চলে গেল। এমনিই তার হাতে আজ মেলা কাজ, মেয়ের বিয়ে বলে কথা। তার উপর আজ তিশার মেহেদি, কাল গায়ে হলুদ। অনেকটা জাঁকজমকভাবে সব আয়োজন করা হয়েছে, বাড়ির একমাত্র মেয়ে বলে কথা। আয়োজনে কোথাও কোনো কার্পণ্য রাখতে চায় না তিশার মা, তাই সকাল থেকেই সবাই খুব ব্যস্ত। আত্মীয় স্বজন আসা শুরু করে দিয়েছে। আবির ছড়িয়ে গধূলির আকাশে নেমে আসা যখন আধার, তখনই টেবিলের উপর রাখা মুঠোফোনটির বার্তার টিং টিং শব্দে অনিচ্ছা সত্ত্বেও তিশার ঘুম ভেঙে যায়। কলেজ থেকে এসে বাড়িতে প্রবেশ করা মাত্রই জানতে পারলো আজ নাকি ওর মেহেদি। অথচ তিশা এ সম্পর্কে একদম অবগত ছিল না, কারণ বিষয়টি সম্পূর্ণরূপে লুকায়িত ছিল। সারপ্রাইজ দিবে বলে, কিন্তু কী করে বোঝাবে সবাইকে? তিশা সারপ্রাইজড নয়, শকড। মেহেদির কথা শুনে তিশা ভরকে গেল, তাই তো বাক্যবাণে মাকে কিছুক্ষণ বোঝার চেষ্টা করালো। কিন্তু নিরাশা ছাড়া কপালে আর কিছুই জুটল না তিশার। তাই রাগে ক্ষোভে বিছানায় শরীর এলিয়ে দিতেই চোখ দুটো কখন লেগে গিয়েছিল বুঝতেই পারেনি। মুঠোফোনটি আবারও বেজে উঠল। তিশা বিরক্ত হয়ে ফোনটি লক খুলে বার্তাটি একবার চেক করলো। মুখে একরাশ কেবল নিরাশা, ভবিষ্যৎ নিয়ে ভীষণ চিন্তিত। সবকিছু কেমন শূন্য মনে হয়। বিস্ময়ে বিব্বল হয়ে জানালার ফাঁক দিয়ে গধূলির সন্ধ্যায় আরম্ভ হওয়া দেখতে দেখতে তিশা ডুব দিল অতীতের কিছু স্মৃতির পাতায়। বৈদ্যুতিক যন্ত্রটি বেজেই চলেছে, যার সাধারণ নাম অ্যালার্ম ঘড়ি। পায়ের পাতা হতে শুরু করে মুখ পর্যন্ত ঢাকা এই যুবতী কখন ধরে বিছানার পাশে টেবিলটি হাতড়িয়ে কিছু একটা খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু না, আশানুরূপ জিনিসটি কিছুতেই পেল না। চোখে একরাশ ঘুম আর মুখে বিরক্ত নিয়ে চাদর সরিয়ে উঠে বসলাম। খুব কষ্টে ইচ্ছাশক্তির বিরুদ্ধে চোখ দুটো খুলে চারপাশ পর্যবেক্ষণ করতে লাগলাম। আজ এই দানব ঘড়িটি কোথায় লুকিয়ে রেখেছে আমার মা? নরম মসৃণ বিছানা ছেড়ে সাদা ফ্লোরে পা রেখে নেমে পড়লাম, কারণ ঘড়িটি আজ আমার পড়ার টেবিলের উপর রাখা। তাই আমাকে এই দানবের চিৎকার বন্ধ করতে অবশেষে এত স্বাদের ঘুম ছেড়ে উঠতেই হলো। তা না হলে এই দানব যন্ত্রটি আমাকে গিলে খাবে। আমি ঘড়ি বন্ধ করে আবারও বিছানার দিকে অগ্রসর হবার প্ল্যানিং করা মাত্রই দরজা খুলে প্রবেশ করলো মা। মাকে দেখেই আমি বিছানা রেখে ওয়াশরুমের দিকে দৌড় দিলাম, কারণ আমি জানি আর এক মুহূর্ত এখানে থাকা মানে রণভূমিতে কুরুক্ষেত্র শুরু হবে। এমনিই মা পাগল ষাঁড়ের মতো ক্ষেপে আছে। সকালের নামাজটা আজ মিস করেছি বলে। আজ সত্যিই অলসতা একটু বেশিই জেঁকে ধরেছিল আমায়। তাই মা যে প্রচণ্ড রেগে আছে, তাই মুখ দেখলেই যে কেউ বুঝে ফেলবে। নামাজ রোজা সম্পর্কে মা খুব স্ট্রিক্ট, বিনা কারণে মিস করা একদম পছন্দ করে না। খুব ছোট থাকতেই মায়ের হাত ধরে প্রথম নামাজ শিক্ষা ছিল আমার। বসন্তের শুরু এখন, তেমন শীত নেই, তবুও হালকা বাতাসে শরীরে কেমন মৃদু কম্পন ধরিয়ে দেয়। জানালার পর্দাগুলো সরাতেই একদলা বাতাস এই যেমন এখন এসে আমাকে কেমন হাতড়িয়ে গেল। কাঁপানির সাথে সাথে শরীরে শিহরণও বয়ে গেল। শরীরের প্রতিটি লোম কেমন কাটার মতো দাঁড়িয়ে গেল, যেন প্রিয়জনের প্রথম স্পর্শ হয়। হালকা রোদের আলোয় অন্ধকারচ্ছন্ন রুমটিও এখন আলোতে চিকচিক করছে। আজ শুক্রবার, সাপ্তাহিক ছুটির দিন, কলেজ বন্ধ, তাই বেলা করে ঘুমাতে চেয়েছিলাম। কিন্তু আমার মা জননীর সহ্য হলো না। কলেজ থাকুক বা না থাকুক, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা বাধ্যতা এই বাড়িতে। তাই না চাওয়া সত্ত্বেও তাড়াতাড়ি উঠতেই হলো। আর না উঠলে আমার দানব ঘড়িটি আর মা তো আছেই সে কাজ করার জন্য। হঠাৎ বাহির থেকে কারো হাসির শব্দ শোনা গেল। আমি জানালার আড়ালে দাঁড়িয়ে নিচের দিকে তাকালাম। আমাদের বাড়িটি দোতলা, 3 তলায় ছাদ আর নিচতলার ফ্ল্যাটে ভাড়াটিয়া থাকে। দোতলা থেকে স্পষ্ট দেখা যাচ্ছে নিচে রায়হান ভাই আর তার পাশে জিসান ভাইকে দাঁড়িয়ে থাকতে। সম্পর্কে রায়হান ভাই আমার মায়ের আপন ছেলে, মানে আমার বড় ভাই, কিন্তু তার আচরণ আমার প্রতি এমন যেন আমি তার মেয়ে।
বাবার কাছে কখনো শাসন পাইনি, কেবল মা মা বলে ভালোবাসা দেখাতে ব্যস্ত ছিলেন তিনি, যার ফলস্বরূপ আমি খুব ছোট ছোট বিষয় নিয়েও ভীষণ জেদ আর অভিমান করতাম, রাগ দেখাতাম। কিন্তু ভাই নামক এই মানুষটি ঝিনুকের খোলসের মতো আমার জীবনে সামনে দাঁড়িয়ে সারাক্ষণ শাসন করবে, কিন্তু পেছনে অপরিসীম ভালোবাসা প্রকাশ করবে। চাপা স্বভাবের আমি সহজে নিজের হাসি, আনন্দ, কষ্ট কিছুই বহিঃপ্রকাশ করতে পারতাম না। সব কিছু চেপে রাখাই আমার যেন প্রধান কাজ। আর আমার এই স্বভাবটা আমার ভাই ছাড়া কারো চোখে প্রথম পড়েনি। তাই আমার কি প্রয়োজন না প্রয়োজন সবই খেয়াল রাখা যেন ভাইয়ের মুখ্য কাজ হয়ে পড়েছিল। অপরিসীম ভালোবাসার সাথে তার শাসনও ছিল কড়া। আমার বাল্যকাল থেকে পুরো কিশোর জীবন কাটলো ভাইয়ের কড়া শাসনে। হঠাৎ রায়হান ভাইয়ের ফোনের শব্দে আমার সম্বিত ফিরল। ভাইয়া ফোনে কারোর সাথে ব্যস্ত ভঙ্গিতে কথা বলছে। আজ হয়তো তাদের সকাল সকাল কোথাও যাওয়ার প্ল্যানিং চলছে। আরও বন্ধুরাও হয়তো আসবে, তাদের অপেক্ষায় করতে ব্যস্ত এই দুই মহাশয়ে। দুজন, হ্যাঁ দুজনই তো। আমি তো ভুলেই গিয়েছি পাশে দাঁড়ানো যুবকটির কথা। সম্পর্কে আমার ভাইয়ের বন্ধু, তাও আবার যেমন তেমন না, এক রুহে দুই প্রাণ টাইপের বন্ধু। একসাথে স্কুল, কলেজ, এমনকি ভার্সিটি লাইফও পার করেছে তারা। তাদের দুজনের এই জুটি দেখে প্রথম দেখায় হয়তো অনেকে ভাই বলবে, এমন ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু কেন জানি জিসান নামক এই যুবকটিকে আমার মোটেও পছন্দ না। এমন না জিসান ভাই দেখতে খারাপ বা তার চারিত্রিক কোনো ত্রুটি আছে, কিন্তু তবু এই লোকটি আমার জীবনে বিস্ফোরণ ন্যায় কাজ করে। আমার জীবনে তার মাত্রাতিরিক্ত দখলদারি আমার মোটেও পছন্দ না। তার চেয়ে বড় কথা, রায়হান ভাইয়ের পরে যদি আমি কারো শাসন পেয়ে থাকি তাহলে এই ছেলেটির, যা আমার বিরক্তির কারণ। এই ব্যক্তিটির ভয়ে আমি মাঝে মাঝে নিঃশ্বাসটুকুও নিতে ভুলে যাই। কেন জানি আমার জীবনের প্রত্যেকটি বিষয়ের উপর এই ব্যক্তিটির কর্তৃত্ব একটু বেশি। তাই জিসান নামের এই ব্যক্তিটি আমার কোনো কালেই পছন্দ ছিল না। কেন রে ভাই, তোকে কি আমি চাকর রেখেছি, নাকি আমি তোর কেনা গোলাম? আমার সব বিষয়ে তোর এত আগ্রহ কেন? কেন কেন? এই কেনর উত্তর আজও পাইনি আমি, আর এই জীবনে কোনোদিন পাবো কিনা সন্দেহ। দেখতে কিন্তু টার্কিশ নায়কদের মতো, লম্বা চওড়া কাঁধ তার, একদম স্ট্রং ফিগার। জিম করে করে যা বডিটা বানিয়েছে, মার্শাল্লাহ না বলে উপায় নেই। গায়ের রং ধবধবে ফর্সা না হলেও উজ্জ্বল শ্যামলা বর্ণের এই হ্যান্ডসাম ছেলেটির জন্য কলেজে অনেক মেয়েরাই পাগল ছিল। শুধু কলেজ বললে ভুল হবে, আমাদের এলাকায় তার মতো হ্যান্ডসাম ছেলে আমি খুব কমই দেখেছি। একই এলাকায় থাকার দরুন এই ছেলেটিকে পটাতে ছোটবেলায় কত মেয়েরা যে আমাকে আইসক্রিম, চকলেট দিয়ে ওনার কাছে প্রেমপত্র পাঠিয়েছিল তার কোনো হিসেব নেই। আমিও লোভে পড়ে ওসব ফাজিল মেয়েদের চিঠি নিয়ে দিয়ে আসতাম জিসান ভাইয়ের হাতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, জিসান ভাই কখনো চিঠিগুলো পড়তো না। আমার সামনেই চিঠিগুলো টুকরো টুকরো করে ডাস্টবিনে ফেলে দিতেন। আমার তো আফসোস হতো মেয়েগুলোর জন্য। পছন্দ করার মতো কি আর মানুষ পেল না দুনিয়াতে? এই অনুভূতিহীন মানুষটিকেই চোখে পড়ল তাদের। তবে লাস্টবার যখন চিঠি দিতে গিয়েছিলাম, তখন আমার গালে তার ভারী হাতের একটা চড় পড়ে। সে চড়ে আমি 3 দিন জ্বরে ভুগেছিলাম। আমার আজও মনে আছে সেই ভয়ঙ্কর দিনের কথা। তখন মাত্র ক্লাস 9-এ উঠেছিলাম আমি। নিজেকে তখন একটু বড় বড় লাগতো। স্কার্ট টপ ছেড়ে সালোয়ার কামিজে নিজেকে ঢাকতে হলো হঠাৎ। ঠিক সেই সময় কোনো একদিন স্কুলে যাওয়ার পথে আমাদের এলাকার কমিশনারের মেয়ে আতসী আমার হাতে একটা চিঠি ধরিয়ে দিয়ে বলল। আমার ভীষণ বিরক্ত লেগেছিল সেদিন। চকলেট? সিরিয়াসলি? আমি 1-2-র বাচ্চা নাকি যে চকলেট পেয়ে খুশি হয়ে যাব এখন? স্টুপিড গার্ল, 9-এ পড়ি, বড় হয়েছি না এখন? দিলে অন্য কিছু দে। কিন্তু না, সবার চোখে আমি এখনও ছোট পিচ্চি তিশা। রাবিশ। কমিশনারের মেয়ে বলে কথা, তাই কিছু না বলে কাজটি ফ্রি করে দিলাম। উনিও মনে রাখবে এই তিশা কতটা দয়ালু। স্কুল শেষে আমি চলে গিয়েছিলাম সোজা জিসান ভাইয়ের বাসার সামনে। বিশাল বাড়ি তাদের।
এলাকার ধনী পরিবারের মধ্যে একজন বলে কথা। বাড়িতে প্রবেশ পথেই প্রথমে ফুলে ফুলে সজ্জিত বাগানটা চোখে পড়ে। সেখানে আছে নাম না জানা অসংখ্য ফুল। এদের মধ্যে আমার কিছু প্রিয় ফুলও আছে, যেমন ব্ল্যাক রোজ। একদিন মুখ ফসকে জিসান ভাইয়ের সামনে বলেছিলাম আমার কালো গোলাপের বাগানের অনেক শখ, কিন্তু জায়গার অভাবে করতে পারিনি। তারই কিছুদিন পরের কথা, একদিন কোনো একটা কাজে এই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ চোখে পড়ল বাগানের একপাশে অনেকগুলো কালো গোলাপের চারা লাগানো। আশ্চর্য না হয়ে পারলাম না, তবে মুখের ভাবভঙ্গি এমন ছিল সেদিন আমার। এটা তো একটা সাধারণ ব্যাপার। বাড়ির ভেতর প্রবেশ করার আগেই জিসান ভাইয়ের কণ্ঠ শুনতে পেলাম। ঘাড় ঘুরিয়ে দেখি জিসান ভাই বাইকে বসে আমার দিকেই তাকিয়ে আছে। হয়তো কোথাও থেকে তিনিও মাত্রই বাড়িতে ফিরল, আর বাড়ির গেটের সামনেই আমাদের আচমকা দেখা হয়ে গেল। একেই বলে হয়তো ভাগ্য। আমি মুখে শুকনো একটা হাসি টেনে ধীর পায়ে তার সামনে এগিয়ে গেলাম। হাতের মুঠো থেকে চিঠিটা তার দিকে বাড়িয়ে দিলাম। আমার হাতে চিঠিটা দেখেই উনি কপাল কুঁচকে বিরক্তির স্বরে প্রশ্ন করল। আমি আবারও তাকে একটা হাসি উপহার দিয়ে খুশি মনে বললাম, আতুশি আপু। কিছু একটা মনে করে জিসান। আমি উপর নিচ মাথা দুলিয়ে হ্যাঁ বললাম। আমার হ্যাঁ বলার পর উনি বাইক থেকে নেমে চিঠিটা হাতে নিলেন। আমি ভাবলাম এবার হয়তো পড়বে। না না, চিঠিটার কথা বলছি না, প্রেমে পড়বে হয়তো জিসান ভাইয়া। কারণ আতসী আপু আমাদের এলাকার সবচেয়ে সুন্দরী মেয়ে। ওনার একটা হ্যাঁ শোনার জন্য এলাকার অনেক ছেলে লাইন হয়ে দাঁড়িয়ে আছে। সেখানে এই মেয়ে জিসান ভাইয়ের মতো এমন আক্রমার্কা মানুষকে পছন্দ করে ভাবতেই অবাক লাগে। এতে তো জিসান ভাইয়ের খুশি হবার কথা, কিন্তু না, এই ছেলে মুখটি প্যাঁচার মতো করে রেখেছে। আশ্চর্য! চিঠিটা পড়ে জিসান ভাইয়ের মুখের ভাবমূর্তি মুহূর্তেই পরিবর্তন হয়ে গেল। রাগে চোখ মুখ লাল করে আমার দিকে আগুন দৃষ্টি ফ্রি নিক্ষেপ করলো। হঠাৎ মনে হয় এখনই ভস্ম করে দিবে, তার আগুনে পুড়িয়ে আমাকে। আমি আরও কিছু ভাবার আগেই ঠাস করে আমার গালে একটা চড় পড়ল আচমকা। ঘটনাটি এতই দ্রুত ঘটল যে আমি কিছুক্ষণ শকটের মধ্যে ছিলাম। আসলে বোঝার চেষ্টা করছি জিসান নামের ছেলেটি আমাকে একটু আগে একটা চড় মেরেছে, কিন্তু কেন জানি মানতে পারছিলাম না। সেখানে আমার বাবা মা, এমনকি রাগী ভাইয়াও আজ পর্যন্ত গায়ে হাত তুলেনি। সেখানে এই হিটলার কোন সাহসে এমন কাজ করলো? রাগে অপমানে আমার দু চোখ দিয়ে কিছু নোনা জল গড়িয়ে পড়ল। এত বড় মেয়েকে কেউ মারে? সামান্যতম ম্যানার্স বলতে নেই এই ছেলের মাঝে। অসভ্য লোক, তোর জীবনেও বিয়ে হবে না। কপালে বউ জুটলেও তোর অত্যাচারে পালাবে দেখিনিস একদিন। শয়তান খবিশ লোক। আমার আকাশ পাতাল চিন্তার মাঝেই জিসান ভাইয়ের হুঙ্কার কানে এলো। হঠাৎ আমার বাম হাত চেপে ধরে বলল, হাতটি ছেড়ে দিয়ে আঙুল উঠিয়ে শাসনের স্বরে বলল, সেদিনের পর থেকে জিসান নামক ব্যক্তির নিকট থেকে আমি 10 হাত দূরে থাকি। পারলে জিসান ভাইকে মঙ্গল গ্রহে পাঠিয়ে দিয়ে পৃথিবী নামক গ্রহে শান্তির মতো বসবাস করতাম। আমি নিরহ শিশু। আজকাল তো ওনাকে দেখলেই আমার কলিজা শুকিয়ে যায়। ভাইকে কিছুটা বোকা বানাতে পারলেও এই ব্যক্তিকে বোকা বানানো এত সহজ না। ওনার বাজের মতো তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে আমার দিকে এমনভাবে তাকায়, আমার অন্তরাত্মা কেঁপে উঠে। কিভাবে যেন এই মানুষটি বুঝে যায়। মায়ের হাঁকে আবারও সম্বিত ফিরে আমার। আজকাল কল্পনার জগতে বিচরণ করতে একটু বেশিই ভালো লাগে। হয়তো সেখানে নিজের মন মর্জি মতো চলতে পারি বলে। আর লাগবেই না কেন? জীবনে এতটা বসন্ত পার হয়ে গেল একা, অথচ আজও একটা প্রেম করতে পারলাম না। অথচ আমার সিনিয়র জুনিয়র সবাই দু একটা প্রেম করে ব্রেকআপও করে ফেলেছে। আফসোস, কেন জানি প্রেম জিনিসটা আমার কল্পনায় আসতেও ভয় পায়। হঠাৎ চোখ পড়ল নিচে। কি, এই হিটলার দেখি এই দিকেই তাকিয়ে আছে। জিসান ফোন টিপছিল। ওর সিক্স সেন্স বলছে কেউ ওকে লুকিয়ে দেখছে। শুধু দেখছে না, ওকে নিয়ে বাংলা একটা রচনা বানিয়ে ফেলেছে এতক্ষণে।
তাই ভনিতে না করে সরাসরি তিশার রুমের জানালার দিকে তাকালো। ওর মন ঠিক বলছিল। জানালার কাছে পর্দার আড়ালে লুকিয়ে থাকা যুবতীকে দেখে মুখে কিঞ্চিত হাসি ফুটে উঠল জিসানের। যুবতী নিজেকে তো লুকিয়ে রেখেছে, কিন্তু ওর ওড়না ওকে ধোকা দিয়ে দিল। মনে মনেই বলতে লাগলো। আর এদিক দিয়ে জিসানকে তাকাতে দেখেই তিশা ভয়ে জানালার আড়ালে চলে গেল। কি ভয়ঙ্কর ব্যাপার, এই ছেলে বুঝলো কিভাবে? তিশা আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে প্রস্থান করলো ডাইনিং টেবিলের দিকে। ছুটির দিন মানেই হলো পড়াশোনা থেকে বিরতি। এটা কোথাকার নিয়ম? এটা তিশার নিজস্ব নিয়মকানুনের মধ্যেই পড়ে। ছুটির এই দিনটিতে ধরে বেঁধেও আমাকে কেউ পাঠ্যপুস্তকের চেহারা দেখাতে পারবে না। দিনটি আমার কেবল আমার। তাই দিনটি উপভোগ করতে টিভির রিমোট হাতে নিয়ে সোফায় বসে টম অ্যান্ড জেরি দেখছিলাম। আর শুরু হলো রান্নাঘর থেকে মায়ের বকবকানি। উফ, এত কিভাবে যে চিল্লাতে পারে এই নারী! কিন্তু আপাতত মন সেই দিকে দেওয়ার একদম সময় নেই। তাই মনটা কেবল কার্টুন দেখাতে মনোবাসন করলাম। কিন্তু তখনই আমার মা জননী কোথা থেকে এসে হাতের থেকে রিমোটটি কেড়ে নিয়ে টিভি বন্ধ করে দিল। আজান দিয়েছে, শুনতে পাসনি? কখন ধরে রাখছি। কোথায় থাকে তোর মন? মা, একটুখানি তো বাকি, দাও না প্লিজ প্লিজ। আর একটু না, সোজা এখন স্নান ঘরে যাবি। স্নান করে নামাজ পড়তে বস। ফাজিল মেয়ে। আল্লাহর দুনিয়ায় একমাত্র শয়তান তুই। নামাজ কালাম ছেড়ে বাকি সব কাজে তুই পটু। কতদিন হলো আল কোরআন খুলে দেখছিস না? এভাবে হলে কিভাবে চলবে তিশা? হয়েছে মা, কমপক্ষে আজকের দিন তো মাফ করো। দুনিয়ার সব ছুটি হয়, শুধু তোমার মুখটা বন্ধ হয় না। একদিন আমাকে বকা থেকেও তো ছুটি দিতে পারো। তোমার মুখের আরাম দেওয়া দরকার। আর তুমি ঘুরে ফিরে আমাকেই কেন দেখো? তোমার সাহেবজাদাকে কিছু বলতে পারো না? দেখ তিশা, একদম ভালো হবে না, খবরদার। আমার রায়হানের নামে যদি আর একটা বাজে বকছিস। আমার ছেলে তোর মতো এত অলস না। ও ভোরে উঠে নামাজ পড়ে তারপর জগিং করতে যায়। মাঝে মাঝে তো আমার ঘরের কাজেও সাহায্য করে। কিন্তু তোকে তো বলেও কিছু করাতে পারি না, বুঝবি? শ্বশুর বাড়ি গেলে এই জামাই কেলানি খেয়ে তুই ঠিক হবি। কারণ সোজা কথার মেয়ে তো তুই না। হ্যাঁ, তা হবে কেন? তুমি তো কেবল রায়হান ভাইয়ের মা। আমার কেবল বাবা আছে। থাকো তোমার ছেলে নিয়ে। চলে যাব আমি একদিন, তখন বুঝবে। তিশা নিজের রুমের দিকে যেতে যেতে বলল। তাহলে তো বাঁচলাম। আর এমনিও রায়হান বলেছে তোকে দিয়ে নাকি পড়াশোনাটাও আর হবে না। তাই তোর পরীক্ষার পরই যেন ছেলে দেখা শুরু করি। বললেই হলো আমি বিয়ে করব না। না মানে না। আগামী 5 বছরেও বিয়ের প্রসঙ্গ তুলবে না। দরকার পড়লে তোমার ছেলেকে করাও। আরও বেশি প্রয়োজন পড়লে তোমার স্বামীকে করিয়ে দাও। এরপরও যদি মন না ভরে তোমার জন্য একটা খুঁজে নিয়ে আসবনি বাবাকে বলে। তাহলেই তো হলো। তোমাদের বিয়ে খাওয়ার স্বাদ মিটে যাবে আর আমার দেখার। তিশা, রেনু বেগম দরজা থাপড়িয়ে চিৎকার করে বলল। বেয়াদ্দপ মেয়ে। নিজের বাবা মায়ের নামে এইসব কেউ বলে? ফাজিল কোথাকার। আশুক আজ তোর বা আর ভাই। কিছুক্ষণ পর মায়ের কোনো সাড়া শব্দ না পেয়ে আমি চুপচাপ দরজার কড়া খুলে কাপড় চোপড় নিয়ে দৌড়ে স্নান করতে ওয়াশরুমে চলে গেলাম। আর ওইখানে থাকা চলবে না। তা না হলে কপালে মায়ের হাতের মার নির্ঘাত পিঠে জুটবে। স্নান করে এসে নামাজটাও পড়ে নিলাম। আজ আর মায়ের বকা খাওয়ার শক্তি নেই। লাঞ্চ সেরে নিজের রুমে এলাম একটা ভাত ঘুম দিতে। কিন্তু অনেক জোরাজুরি করেও ঘুম বাবাজির আমার প্রতি মায়া হলো না। আর হবেই বা কেন? আজ অনেক বেলা করে ঘুম থেকে যে উঠেছি, তাই তো ঘুম ধরা দিল না। তাই বারান্দায় রাখা আমার ছোট্ট দোলনাতে গিয়ে হুমায়ুন আহমেদের দিঘির জলে কার ছায়াগো উপন্যাসটি নিয়ে বসলাম। এই উপন্যাসটি আমাকে নীলু গিফট করেছিল কয়েক মাস আগে, কিন্তু এখনো পড়া হয়নি। তবে নীলুর মুখে শুনেছি হুমায়ুন আহমেদের 8-10টা উপন্যাসের মধ্যেই এই উপন্যাসটি কমন গল্প, কমন প্রেক্ষাপট, কমন লেখার ভঙ্গি, কেবল নাকি ফিলিংসটাই ভিন্ন। অনেকের কাছে গল্পটি নাকি তেমন ভালো লাগেনি, তবে নীলুর মুখ থেকে শোনা এই গল্পের মুহিবকে আমার দারুণ লাগে। ঠিক যেন আমার মতো। আমার যেমন শুক্রবার মানে ছুটির দিন, পড়াশোনা থেকে যাবতীয় সব কিছু থেকে, তেমনি বুধবার হলো মুহিবের মিথ্যা দিবস। মিথ্যা দিবসে রাত 11:59 পর্যন্ত সে মিথ্যা বলে।
আর আশ্চর্যজনক ব্যাপার হলো তার এই ব্যাপারটা একজন ব্যতীত কেউ জানে না। আর সে ছিল গল্পের নায়িকা লীলা। মজার বিষয় ছিল লীলাকে ওর বন্ধুরা সামোচা বলে সম্বোধন করে, অথচ এতে লীলার কোনো যায় আসে না বলে মনে হয় না। বরং ও নিজেও বন্ধুদের ফোন করে নির্বিকার ভঙ্গিতে বলে, আমি চামচা বলছি। গল্পে আরও একটা জিনিস লক্ষণীয় ছিল, তা হলো লীলা অনেক রূপবতী ছিল, কিন্তু মুহিব দেখতে ভীষণ কালো ছিল। তবে ওর দাঁতগুলো ছিল ঝকঝকে সাদা। কালো বলে যে ওর চেহারায় মায়া থাকবে তেমন কিন্তু এই গল্পে নেই। বরং লেখক উল্লেখ করেছে মুহিবের চেহারায় মায়ার কোনো ছিটে ফোঁটা বলে নেই। এইসব শুনেই গল্পটি পড়ার আগ্রহ হলো। বেকার বসে থাকার চেয়ে এটা করাই উত্তম আমার কাছে। বারান্দার গ্রিলের ফাঁকে ফাঁকে হালকা মৃদু বাতাস বইছে। আমি গল্পের পেজ উল্টাতে ব্যস্ত, তখনই মুঠো ফোনটার আচমকা ট্রিং ট্রিং শব্দে প্রচণ্ড বিরক্ত ভর করল মনে। পড়ার সময় এমন ডিস্টার্ব আমার মোটেও পছন্দ না, কিন্তু ফোনটির বিরতিহীনভাবে বেজেই চলেছে। তাই উপায় না পেয়ে কিছুটা বিরক্ত বোধে ছোট ছোট পদাচরণ রুমে এসে পড়ার টেবিলের উপর রাখা ফোনটির স্ক্রিনের দিকে তাকালাম। নীলুর নামটি ভেসে আসছে, তাই বিলম্ব না করে ফোনটি রিসিভ করে কানের কাছে নেওয়া মাত্রই নীলুর ভয়ঙ্কর গালি শোনা গেল। উফ, মেয়েটি পারেও বটে। কোথায় থাকিস তুই কুত্তা? মরতে গেছিলি? এতক্ষণ লাগে ফোন একটা ধরতে তোর? নীলু সোনা, কি হয়েছে? এত হাইপার হচ্ছ কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই হয়তো একটু লেট হয়েছে। তাই বলে তুই এমন করবি? এমন করছি কেন মানে? ঢিলে কোম্পানির মেয়ে লোক, ফোন চেক কর। কয়টা ফোন দিছি আমি তোরে? আর উনি রানী ভিক্টোরিয়া আসছে আমাকে ব্যস্ত দেখাতে। ওই, তোর কি কাজ বাড়িতে যে ফোন ধরার সময় পাস না? তারপর 1 মিনিট, আজ তো শুক্রবার, তোর তো আবার কইরা দিবস। আজকে তো নানা দাদা কবর থেকে উঠে আসলো, তোকে কোনো কাজ করতে পারবে না, তাহলে করছিসটা কি? নীলু, ব্যাস অনেক হয়েছে কপট রাগ দেখিয়ে। এখন বল, ফোন কেন করেছিস? দরকারি কিছু থাকলে বল, না হলে আমি রাখলাম। এই হারামি, ফোন রাখবি না কিন্তু বলে দিলাম। আর আমি আমার কাজে না, তোমার কাজেই ফোন দিয়েছি। কি, তাড়াতাড়ি বল। আবির ভাই আসছে বাসায়, তোর সাথে দেখা করতে চাই, তাড়াতাড়ি চলে আয়। হঠাৎ? আগে তো আমাকে বলেনি। কালও তো কথা হলো, আর আমি দেখি বাসায় ম্যানেজ করতে পারিনি আগে। আমি কি জানি, ভাইকেই জিজ্ঞাসা করিস আর আন্টিকে আমার কথা বলিস, হয়তো রাজি হয়ে যাবে। দেখি। রায়হান ভাই অবশ্য বাসায় নেই, কখন আসবে ঠিক নেই। এই ফাঁকেই বের হতে হবে, না হলে আর পারবো না। ওকে, তাহলে দেখ কি করা যায়। ওকে বলে ফোনটা কেটেই ভাবনায় ডুব দিলাম আবার। আবির হলো নীলুর ফুফাতো ভাই। প্রথম যেদিন দেখেছিলাম ছেলেটিকে, তখন থেকেই আবিরের উপর ক্রাশ খেয়ে বসি। একদম চকলেট বয়ের মতো ছেলেটি, আর কথা বললে যেন মুখ দিয়ে রসগোল্লা ঝরে। আমার তো মন চেয়েছিল ছেলেটিকে খেয়ে ফেলতে। পরক্ষণে নিজের মনের ভাবনা চিন্তার ওপর নিজেরই লজ্জা লাগলো। ছি, কী সব চিন্তা আমার। এরপর থেকে আবির যখনই নীলুদের বাসায় আসে, আমিও ওদের বাসায় টপকে চলে যেতাম। কিছুদিনের মধ্যেই আবির আর আমার মাঝে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। কিন্তু এটা ভালোবাসা না, শুধুই বন্ধুত্ব। কারণ ভালো লাগে ছেলেটির সাথে কথা বলতে, সময় কাটাতে। তাই বলে ভালো লাগলেই যে কাউকে ভালোবাসতে হবে এমন তো কোনো কথাও নেই। এমন হলে তো আমার ভালোবাসার লিস্ট অনেক বড় হতো। কিন্তু এসবের মাঝে হুমায়ুন আহমেদের কথা ফেলে দেওয়া যায় না। তিনি বলেছিলেন, ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে, কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে। হয়তো খুবই অল্প সময়ের জন্য, অথবা ভুল সময়ে, কিংবা খুবই দেরিতে, আর না হয় সব সময়ের জন্য। তবে প্রেমে তারা পড়বেই। শেক্সপিয়ার ঠিকই তাই বলেছিলেন, একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না। কারণ এখানে আবেগ আছে, দৈহিক আকাঙ্ক্ষা আছে। আবার এই একই কথা বলেছেন আইরিশ কবি অস্কার ওয়াইল্ড। নারী এবং পুরুষের মাঝে কেবলই বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব। যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা, দুর্বলতা, ঘৃণা কিংবা ভালোবাসা। এসব বিজ্ঞগণরা তো আর মিথ্যা বলবে না। তবে যে যাই বলুক, আপাতত আমার তরফ থেকে ক্লিয়ার, আমি প্রেমে পড়িনি।
আরে ভাই, আমাকে প্রেমে ফেলারও কি এতই সহজ? আমার প্রেমিক পুরুষ হবে সর্বশ্রেষ্ঠ, যে কেবল আমাকে ভালোবাসবে, শুধু আমাকে। তার বুকে এক সমুদ্র ভালোবাসা থাকবে, যার সবটুকু কেবল আমার জন্যই বরাদ্দ থাকবে। তার মন মস্তিষ্ক জুড়ে কেবল একটি নামই গুনগুন করবে, তা হলো এই তিশার। যাই হোক, আপাতত ফেসবুক আর ফোনে আবিরের সাথে কথাবার্তা চলতে থাকলো আমার, তাও আবার খুব সন্তর্পণে। কারণ রায়হান ভাই জানতে পারলে যে আমার কপালে শনি মঙ্গল বুধ বৃহস্পতি করে ছাড়বে, সে সম্পর্কে একদম নিশ্চিত আমি। অনেক দিন হলো এবার আবিরের সাথে আমার কোনো দেখা সাক্ষাৎ হয় না। তাছাড়া আমি বাইরে কোথাও আবিরের সাথে সাক্ষাৎ করার সাহসও করতে পারিনি। এত বড় কলেজা আল্লাহ আমাকে দেয়নি, তাই একমাত্র উপায় হলো নীলুর বাসা। এখানে কোনো রিস্ক নেই। আজ আবির আসছে নীলুদের বাসায়, আর এটাই মোক্ষম সময় দেখা করার জন্য ওর সাথে। তাছাড়া কিছুদিন ধরে ছেলেটি এমনও একটু বেশি জ্বালাচ্ছে। কেন আমি ওর সাথে দেখা করতে চাই না? এই ছেলের মতিগতি কিছুদিন যাবৎ ঠিক লাগছে না, কেমন জানি প্রেম প্রেম গন্ধ পাচ্ছি সর্বত্র। যাই হোক, কি করে বোঝাই এই ছেলেটিকে আমি কেন ওর সাথে দেখা করছি না? কল্পনার প্রহর ভেঙে মায়ের কাছে দৌড় দিলাম পারমিশন নিতে। মা পারমিশন দেওয়া মাত্রই আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম। আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে নিজেই কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। সবার ভাষ্য মতে আমি নাকি একটু বেশি সুন্দরী। গায়ের রং হতে শুরু করে দেহের গড়ন সবই যেন নিপুণতার ছোঁয়া আছে। কাজল কালো চোখ, টিকালো নাক আর লম্বা কোমর দুলানো চুল। একটি নারীর মধ্যে থাকা সকল সৌন্দর্য যেন উপরওয়ালা ঢেলে দিয়েছে দু হাতে। তবুও কেন জানি আজ পর্যন্ত কোনো প্রেমিক পুরুষ কাছে আসার সাহস করেনি। স্কুল কলেজ পার হয়ে গেল, কেউ সামনে থেকে প্রেম নিবেদন তো দূরে থাক, একটা লাভ লেটারও আদান প্রদান করার সৌভাগ্য হলো না আমার কপালে। এমন না কারো চোখে নিজেকে নিয়ে মুগ্ধতা দেখিনি। অবশ্যই যে কোনো যুবক প্রথম দেখায় প্রেমে পড়ার মতো ছিল আমার। কিন্তু কিছু সময় পর মানুষটির চোখে আমি ভয় দেখেছি। এত সুন্দর হওয়ার লাভ কি হলো? বরং আমার কাল হয়ে দাঁড়িয়েছে এই সৌন্দর্য। আমি আমার মন মতো চলতেও পারি না, কোথাও যেতেও পারি না। তিশার মনের গহীন থেকে একটা দীর্ঘশ্বাস বের হলো। মনে মনে নিজেই নিজের প্রতি ক্রুদ্ধ তিশা। এই বিক্ষিপ্ত ক্রুদ্ধ মনে নিজেকে আরও একটু সাজিয়ে নিল তিশা। আয়নায় আবারও নিজেকে একবার দেখে নিল। আজ সত্যিই অপরূপ লাগছে ওকে, এক কথায় অনিন্দ্য সুন্দরী। কেউ তো তারিফ করে না, আমি নিজেই নিজেরটা করে দিলাম। আজ নিশ্চিত নজর ফেরানোর মতো দুঃসাধ্য কেউ দেখাতে আসবে না। পরিপাটি হয়ে আমি আয়নায় দাঁড়িয়ে নিজেকে আরও একবার ভালো করে পর্যবেক্ষণ করে বাড়ি থেকে বের হলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতেই আমার চক্ষু চড়াক গাছ, কারণ বাড়ির চৌকাঠে দাঁড়িয়ে আছে রায়হান আর জিসান ভাই। দুজন দুই বাইকে হেলান দিয়ে সিগারেট ফুঁকছে আর কথোপকথনে ব্যস্ত নিজেদের মধ্যে। এদের দেখেই আমি বরফের ন্যায় সেই জায়গায় জমে গেলাম। আর কি আসার সময় পায়নি এরা? আসতো, একটু পরেই আসতো। ও আল্লাহ, এখন কি হবে? ভাই একা থাকলেও চলতো, কিছু একটা বলে বুঝ দেওয়া যেত। কিন্তু এই হিটলারকে তো একদম বোকা বানানো সম্ভব না। তার তীক্ষ্ণ দৃষ্টির চাহনিতে আমি ঘায়েল হয়ে যাব। মিথ্যা বলার আর অবকাশও থাকবে না। আমি জোরে একটা শ্বাস ছেড়ে আল্লাহর নাম বলে দোয়া দুরুদ পড়ে বুকে ফু দিয়ে সামনের দিকে পা বাড়ালাম। দুজন বাইকে হেলান দিয়ে সিরিয়াস কোনো বিষয় নিয়ে কথা বলছে। আমি সেই সুযোগেই আস্তে করে পগার পার হতে চেয়েছিলাম, কিন্তু কপাল আমার। হঠাৎ পেছন থেকে ভারী কণ্ঠে কেউ শোধালো। আমার নিঃশ্বাস বন্ধ হবার উপক্রম, তবুও মুখে একটা মেয়েকি হাসি টেনে ঘুরে দাঁড়ালাম। দেখলাম রায়হান ভাই ও জিসান ভাই দুজনেই কৌতূহল চোখে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস দেখতে পেল আজ এই মুহূর্তে। বিষয়টা খুবই অস্বস্তিকর। তবুও নিজেকে ধাতস্থ করে একটু খেয়াল করে দেখলাম জিসান ভাই আর চোখে আমায় উপর থেকে নিচ পর্যন্ত ভালো করে চোখ বুলালো। একবার দেখেই দৃষ্টি সরিয়ে মোবাইল টিপতে ব্যস্ত হয়ে পড়ল। তার মুখের হাবভাব বুঝে মন্তব্য করা মুশকিল, লোকটি রেগে আছে নাকি খুশি। কোথায় যাচ্ছিস এই অবেলায়?
রায়হান ভাই প্রশ্ন ছুড়ল প্রথম। ভাইয়ের কথার জবাবে তিশা মুখের মুচকি হাসিটা প্রসারিত করে। এই তো একটু নীলুর বাসায়। কেন? রায়হানের ভ্রুজোড়া কুঁচকে উঠল। এই তো একটু কাজ ছিল ভাইয়া, ও কিছু নোট করেছে আর ওগুলো আনতেই যাচ্ছিলাম সেখানে। এতক্ষণ পর জিসান ভাই মুখ খুলল। আমি অসহায়ের মতো দাঁড়িয়ে তার দিকে তাকালাম। মন তো চেয়েছিল সেই মুহূর্তে একটা লাঠি এনে ওনার মাথায় একটা বাড়ি মারি। শালা এত প্যাচাল কেমনে পারিস? ব্রিলিয়ান্ট স্টুডেন্ট বলে কি আমার জীবন তেনা তেনা করবি? উফ। জিসান কিছু জিজ্ঞেস করেছে, উত্তর দিচ্ছিস না কেন? রায়হান ভাইয়ের ধমকের স্বর কানে আসতেই আমি ভয় পেয়ে গেলাম। জি 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 ভাইয়া, আমরা ক্লাসমেট। তিশা শুকনো একটা ঢোক গিলে বলল, কি আর বলবো এখন, সব ভাষা তো আমার এলোমেলো। এখন গোছাবার সময়ও নেই। বুঝে শুনে না বললে একদম ফেঁসে যাব। তার উপর মরার উপর খরার ঘায়ের মতো তো এই লোক তো আছেই। যাই বলি না কেন, এই ছেলের মন মতো না হলে প্রশ্ন করতেই থাকবে। কি একটা যন্ত্রণা এই মানুষটি আমার জীবনের। তাই নিজেকে ধাস্তস্ত করে কোনো রকম দাঁতে দাঁত চেপে বললাম, খুব দরকার ছিল ভাইয়া নোটগুলো, তাই আর কি। আর এমনি একটু সাজতে মন চাইলো তাই একটু সাজলাম, বাকি তেমন কিছু না যা আপনি ভাবছেন। রায়হান ভাই তাকিয়ে আমার কথাগুলো গেলছে। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে আমার কোনো কথা বিশ্বাসযোগ্য না, তাই কেমন সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে আছে। রায়হান ভাইয়ের দৃষ্টি দেখে আমি ভয়ে আর কিছুই বলতে পারলাম না। জিসান ভাই মোবাইলটি পকেটে ঢুকিয়ে এবার পিঠ সোজা করে দাঁড়ালো, তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে। ঠিক আছে, খুব বেশি দরকার হলে আমরা নিয়ে আসছি। তুই নীলুকে বলে দে তোর যাবার আর দরকার নেই এই সময়। এমনি এখন দিনকাল ভালো না, তাই সোজা রুমে যা। আর মুখের এই রং পালিশ মুছে পড়তে বস। কয়েক মাস পর না তোর ফাইনাল পরীক্ষা, তাই সময় নষ্ট না করে পড়তে বস, গিয়ে কাজে আসবে তোর। লও ঠেলা। আমি করুণ দৃষ্টিতে জিসান ভাইয়ের দিকে তাকালাম। মনে মনেই ভাবতে লাগলাম, এত বড় বাস না মারলে কি হতো না? জিসান ভাই কেন এমন করেন আপনি আমার সাথে? আমি সেজে গুজে যেখানে খুশি যাব, তাতে আপনার কি? আমি আপনার কোন খেতে মই দিয়েছি একবার বলবেন? কান ধরে মাপ চেয়ে নিতাম। আমাকে নিশ্চুপ দাঁড়িয়ে থাকতে দেখে রায়হান ভাই ধমকের স্বরে বলল, কি বললো? জিসান শুনতে পাসনি? যা ঘরে যা এখনই। রাগে আমার শরীর কাঁপছে। প্রচণ্ড বিরক্ত এসে ভর করেছে আমার মাঝে। কারণ একবার যেহেতু জিসান ভাই মানা করছে, তাহলে আর আজ কোনোভাবেই আমার বাইরে যাওয়া হবে না। জিসান নামক ব্যক্তিটিকে আমার পরিবারের সবাই খুব পছন্দ করে। তার কথার ওপর আর কোনো কথা যেন থাকতে পারে না কারো। বাড়িতে রায়হান ভাইয়ের প্রাধান্য যেমন, জিসান ভাইয়েরও তেমনই। আমার নিজের জন্মদাতা বাবা মা আমার থেকেও জিসান নামক এই ছেলেটিকে বেশি পছন্দ করে। আর রায়হান ভাই তো আছে, তার সাথে সাথে সব কথায় সায় দিবে। তাই সে মানা করার পরেও খুব জোর করলো ওনার সন্দেহ বেড়ে যাবে। তখন আবার আমার পিছনে স্পাই ক্যামেরা লাগিয়ে দেওয়া হবে। তখন না শান্তি মতো খেতে পারবো, না ঘুমাতে। তখন আমার কপালে আরও দুর্ভাগ্য নেমে আসবে। আমি বিতৃষ্ণ আপনার উপর জিসান ভাই, প্রচণ্ড বিতৃষ্ণ। কেন বুঝেন না? আমার স্বাধীনতায় আপনার নাক গলানো আমার একদম পছন্দ না। আমি নিজেকে কিছুটা ধাতস্থ করে রুমে এসেই তাড়াতাড়ি নীলুকে ফোন দিয়ে সব বুঝিয়ে দিলাম। তা না হলে জিসান ভাই আর রায়হান ভাইয়ের সন্দেহ তালিকায় আমি এসে পড়তাম। আল্লাহ, এবারকার মতো বাঁচাও আমায়। উপরওয়ালার কাছে প্রার্থনা করতে লাগলাম। আজ কলেজে পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা, কিন্তু এবারকার রেজাল্ট কোনো ছাত্রীদের হাতে নাকি দেওয়া হবে না। সবাইকে তাদের নিজ নিজ গার্ডিয়ান নিয়ে আসা অত্যাবশ্যক। আরে ভাই, এটা আবার কোন সরকারি নিয়ম? নিশ্চয়ই বিরোধী দলের কোনো ষড়যন্ত্র। আমি পড়েছি মহাবিপদে। এটা কোনো কথা হলো? বাচ্চাদের মতো এখন রেজাল্ট নিতে বাবা মাকে সাথে করে নাকি নিয়ে আসবো? আজব দুনিয়ার আজীব সব নিয়ম। বাবা তোর দরবারের সব পাগলের মেলা, তাই অনেকটা বাধ্য হয়ে মাকে সাথে করে নিয়ে এসেছি। বাবার অফিস ছিল বলে আসতে পারেনি। ও, পরিচয়টা মনে হয় এখনও দেওয়া হয়নি আমার। আমি তিশা শেখ, ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। খুব ভালো ছাত্রী না হলেও মোটামুটি চালিয়ে দেওয়ার মতো আছি।
আর এতে আমি সন্তুষ্ট। এর থেকে আর বেশি কি চাই এই জীবনে? কারণ সবাইকে যে গোল্ডেন এ প্লাস পেতে হবে এমন কোথাও কি লেখা আছে? যাই হোক, আমার বাড়ির সবাইয়ের মাথা ব্যথা আরও একটু ভালো করে পড়লে হয়তো আরও একটু ভালো করতে পারতাম। তাদের বুঝিয়ে লাভ নেই। আমি যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি ভালো করার। এর চেয়ে বেশি চেষ্টা করা আমার পক্ষে আর সম্ভব নয়। নয় মানে না। আমরা 2 ভাই বোন। আমার বড় ভাইয়ের নাম রায়হান শেখ। আমার সহজ সরল লাইফের প্যারাময় করার জন্যই হয়তো তার আগমন। পড়াশোনা শেষ করে চাকরির জন্য ওয়েট করছে সাহেব। কিছু ভালো জায়গায় ইন্টারভিউও দিয়েছে। ভাইয়া আশা করছে এর মধ্যে কোনো এক জায়গায় চাকরি তার হয়ে যাবে। শুনেছি আজকাল ঘুষ বা রেফারেন্স ছাড়া নাকি চাকরি হয় না। সেখানে আমার ভাই নিশ্চিত হয়ে ঘুরছে তার নাকি চাকরি হয়ে যাবে। মাঝে মাঝে জানতে মন চায়, ভাই তুমি কোন ক্ষেতের মূলা যার প্রাইস এত বেশি? আপাতত অবশ্য বেকার সমিতির সদস্য। কোনো কাজকর্ম নেই বলে আমার পিছনে সারাক্ষণ লেগে থাকে। বাবা মা এত শাসন করে না যতটা ভাই করে। এই বড় ভাইরা কি এমনই হয় নাকি? আল্লাহ আমাকে এমন একটা ভিলেন মার্কা ভাই দিয়েছে। তবে মাঝে মাঝে যখন আদর করে তখন মনে হয়, ইস, আমার ভাই থেকে ভালো মানুষ এই দুনিয়ার কোনো কোণে খুঁজে পাওয়া যাবে না। অবশ্য চশমা দিয়ে খুঁজে দেখতে পারো। অনেকক্ষণ যাবৎ ক্লাসরুমের বাইরে ওয়েট করছি, কারণ ম্যাডাম রোল অনুযায়ী ভেতরে ডাকবে। আমি বেশ চিন্তিত হয়ে হাতে নখ খাচ্ছি। আমার হাজারো বদ অভ্যাসের মধ্যে এটাও যোগ হয়েছে। যখনই এই ছোট মাথায় চিন্তা ভর করে তখনই এমন হাজারো উদ্ভট উদ্ভট জিনিস করি আমি নিজেকে শান্ত করতে। এই যেমন এখন নখ চাবাচ্ছি, মাঝে মাঝে টেনশনের চোটে সারা ঘরময় পায়চারি করি, অথবা বাথরুমে বসে বাংলা সিনেমার সবচেয়ে পচা মার্কা গানগুলো রিহার্সেল করি। আমার এই গান শুনে অবশ্য বেশ কয়েকবার প্রতিবেশীরা অভিযোগও করেছে মায়ের কাছে। তাতে ভাই আমার কি? আমার টেনশন কমলেই চলে। বাথরুম আমার, গলাও আমার। তাহলে তোমাদের কেন এত জ্বলে? কে কি মনে করে তাতে আমার কিছু যায় আসে না। সত্য বলতে সবাই জ্বলে আমার প্রতিভা দেখে। দেখো, আবার আমি কল্পনার জগতে চলে গেছি। যাই হোক, আমার চিন্তার কারণ হলো এবার পরীক্ষাগুলো তেমন একটা ভালো হয়নি। এমনি সবাই আমাকে বকে আমি নাকি পড়াচোর। তার উপর আজ যদি আফরোজা ম্যাডাম মাকে কিছু বলে তাহলে বাড়িতে গিয়ে মা আমাকে উচ্চ মাধ্যম দিতে একদমই ভুলবে না। ভাবনার মাঝেই হাত অটোমেটিক চলে গেল গালে আমার। কিছুক্ষণ পর আমার রোল ডাকা হলো। ভাবনার জগৎ থেকে বের হয়ে মাকে নিয়ে আফরোজা ম্যাডামের কক্ষে প্রবেশ করলাম। ম্যাডামকে সালাম দেওয়া মাত্রই আমাদেরকে তার অপোজিট চেয়ারে বসতে ইশারা করলো। আফরোজা ম্যাম মুখে কিঞ্চিত হাসি বজায় রেখে মাকে জিজ্ঞেস করলেন, বাড়িতে সবাই সুস্থ আছে তো? মা খানিক বিস্মিত হলো। হঠাৎ এমন প্রশ্নের মানে খুঁজে পেল না, তাই তৎক্ষণাৎ জবাব দিয়ে জিজ্ঞেস করলো, সবই ঠিক আছে, কিন্তু আপনার হঠাৎ এমন প্রশ্ন করার কারণ কি ম্যাডাম? আসলে তিশা মোটামুটি ভালো ছাত্রী। প্রতিবার খুব বেশি ভালো না করলেও খারাপ অবশ্য করে না, কিন্তু এবার পরীক্ষার রেজাল্টে তেমন একটা ভালো হয়নি। তাই জানার আগ্রহ হলো সব ঠিক আছে কি না, বাড়িতে কেউ অসুস্থ ছিল কি না, যার কারণে পড়াশোনায় ও মনোযোগ দিতে পারেনি। পরীক্ষা খারাপ করার কারণ আসলে কি? তিশার মা কিছুটা হতাশ স্বরে শুধালো, আসলে ম্যাডাম, পরীক্ষার কিছুদিন আগেই ওর প্রাইভেট টিচার চলে গিয়েছে। তখন একা পড়তে একটু সমস্যা হয়েছিল তিশার, তাই হয়তো কিছুটা বিশৃঙ্খল হয়ে পড়েছে। কিন্তু আপনি নিশ্চিত থাকুন, সামনের বার এমন হবে না। আমি খেয়াল রাখবো ব্যাপারটা। ঠিক আছে, আমি ভরসা করছি আপনাকে। এমনই ওর বাকি কোনো সমস্যা নেই, কিন্তু ফাইনাল পরীক্ষায় বেশি দিন আর বাকি নেই, তাই ওকে এখন পড়াশোনা আরও অনেক মনোযোগী হতে হবে। আপনারাও আরও একটু বেশি খেয়াল রাখবেন ওর পড়াশোনার প্রতি, তাহলেই হবে। ওকে ম্যাডাম, আমি সব বুঝতে পারছি। এবার আসি। জি অবশ্যই। ম্যাডামের কক্ষ থেকে বের হয়ে দেখলাম মা আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? এমন করে কি দেখছো? আগে কখনো দেখোনি আমায়? মা রেগে গিয়ে বলল, আজ আসিস বাসায়, আর
এমন মিষ্টি মিষ্টি কথাগুলো তোর ভাই আর বাবার জন্য বাঁচিয়ে রাখিস। রায়হান ঠিক বলেছে, তুই দিনকে দিন বড্ড পড়াচোর হয়ে যাচ্ছিস। দিন দিন মানুষের উন্নতি হয় আর তোর অবনতি হচ্ছে। আমার তো তোকে নিয়ে গর্ব করার কথা, তাই না? মায়ের কথা শুনে তিশা সুন্দর মুখখানি হঠাৎ মলিন হয়ে গেল। তার মাকে পটানোর বৃথা চেষ্টা করতে লাগলো যাতে মা বাসায় গিয়ে তার ভাইকে আর বাবাকে কিছু না বলে এখনকার মতো। কিন্তু কোনো লাভ হলো না, মা কোনো কথা শুনতে রাজি নয়। তাই তিশাও রেগে গিয়ে বলল, আমার তো মনে হয় তুমি আমার মাই না, শুধু রায়হান ভাইয়ের মা। তাই তো তোমার মাঝে মেয়ের জন্য দয়া মায়া কম। আমার মা হলে আমার মতো দয়ালু হতে। দেখ তিশা, বাজে কথা বাদ দে, আর বাসায় এসে নিজেকে কিভাবে বাঁচাবি সেইটা ভাব আগে। আমি গেলাম বাসায়, তুই ক্লাসে যা এখন। ক্লাসে গিয়ে তিশা নীলুকে সব বলল আর ওর থেকে কিছু বুদ্ধি ধার চাইলো আজকে কিভাবে বাঁচা যায়। কিন্তু নীলু তো আমার মায়ের থেকেও বেশি পাষাণ, একদম মুখের উপর না বলে দিল। তোর কি মাথা খারাপ হয়েছে? তোর ভাই যদি জানতে পারে আমি তোকে কোনো উল্টাপাল্টা বুদ্ধি দিয়েছি তাহলে আমাকে মাথায় তুলে একটা আছাড় মারবে। আর আমি তো এই ভয়ে আছি, আবিরের কথা জানে আমায় না জানি কী করে। আমার সেদিন মৃত্যুদণ্ড নিশ্চিত। রাতেই এই চিন্তা আমার ঘুমায় না জানিস, আর আমি তোর জন্য। এত চিন্তা করিস কেন? আমি কি ওর সাথে প্রেম করে বেড়াচ্ছি? ভালো লাগতো তাই একটু একটু কথা বলি। আর কি করেছি? প্রেম করার ইচ্ছা না থাকলেও এখানে চুপ আমার মা। আর আগে যাস না, তা নাহলে তুই থাকার বলবো না, পরে তুই নিজেই ভুগবি। আরে বাদ দে, আগে বল এখন কি করব? আমি কোথাও পালিয়ে গেলে কেমন হয় বলতো? তোর মাথার সব নাট বল্টু কি ঢিলা হয়ে গেছে বলতো? তিশা অবাক হয়ে বলল, না তো, কেন তুই এমন বলছিস? তাহলে আর কি বলবো? তুই ভেবেছিস তুই এমন করলে তোর ভাই তোকে যেখান থেকে পারুক খুঁজিয়ে এনে একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে, তাহলে ভালো হবে তাই না রে? নীলার কথা শুনে তিশা গভীর চিন্তায় মগ্ন হলো। আসলেই তো আমার ভাই এটা করতেই পারে, ওর কোনো ভরসা নেই। এমনিই বলে পরীক্ষায় খারাপ করলে নাকি বিয়ে দিয়ে দেবে, তার উপর এটা করলে আমার কপালে রিক্সাওয়ালাই জুটবে। না 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 না। বলে চিৎকার করে উঠল তিশা। চিন্তা করা ছাড়, যা হবার হবে। ভাইয়া হয়তো একটু বকবে, খেয়ে নিস। এত কিছু খেতে পারিস, একটু বকা খেলে আর কি বা ক্ষতি হবে বল? তুই আমার বান্ধবী না, দুশ্মন। তোর মতো দুশ্মন থাকলে শত্রুর আর দরকার পড়বে না, বুঝলি? তিশা কপট রাগ দেখিয়ে চলে গেল ক্লাসরুমে। তিশা কলেজ থেকে অনেকটাই ক্লান্ত হয়েই আজ বাসায় ফিরল। ওর আজ বাসা যেতেও ভয় লাগছিল, কিন্তু না গিয়েও কোনো উপায় নেই। সারাদিন তো আর রাস্তায় কাটানো যাবে না, মানুষ কি বলবে। দেখো দেখো, ভদ্রবেশে ভিখারি ঘুরছে। বাসায় এসে সোজা নিজের রুমে চলে এলাম। আধা ঘন্টা শাওয়ারের জলের নিচে দাঁড়িয়ে থেকেও কোনো উপায় না পেয়ে বের হয়ে গেলাম। আর ভাবতে মন চায় না কিছু, যা হবে দেখা যাবে। ভাবনা চিন্তাকে সাইডে রেখে কিছু খেয়ে বিশ্রাম নেবার জন্য বিছানায় পিঠ লাগাতেই রাজ্যের ঘুম এসে জেঁকে ধরল। প্রায় অনেকক্ষণ ঘুমিয়েছিলাম। সন্ধ্যায় মায়ের ডাকে ঘুম ভাঙল আমার। কি হয়েছে মা, এত ডাকাডাকি কেন করছো? কিছুটা বিরক্ত কণ্ঠই জিজ্ঞেস করলাম। তোর বাবা আর রায়হান ডাকছে তোকে ড্রয়িং রুমে, ফ্রেশ হয়ে তাড়াতাড়ি চলে আয়। মায়ের কথা শুনেই আমার কলিজার পানি সব শুকিয়ে কাঠ হয়ে গেল। আমি তো ভুলেই গেছিলাম সব। এখন আমার কি হবে আল্লাহ! ড্রয়িং রুম থেকে ভাইয়ার হাঁক ছেড়ে ডাক দিল আবার। ভাইয়ার কণ্ঠ কানে আসতেই তড়িৎ গতিতে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমের দিকে দৌড় লাগালাম। কিছুক্ষণ পর রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমের দিকে আস্তে আস্তে পা বাড়ালাম। তিশা, এসব কি মা? তোমার মা যা বলছে তা কি সত্য? এভাবে পরীক্ষায় খারাপ করার কারণ কি আমাদের বলো। তোমার সমস্যা না জানলে সমাধান কি করে করব? ভাইয়া আমার দিকে কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। আমি কি অজুহাত দিব এবার? তা জানার জন্য হয়তো অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছে। আমি আমতা আমতা কণ্ঠ খাদে নামিয়ে বলা শুরু করলাম। আসলে বাবা, 3 মাসে 3টা নতুন টিচার এসেছে। আর নতুন টিচার এসেই পুরনো টিচারের করা সব নোটসগুলো বদলে নতুন করে আবার করতে দিত, যার ফলে সব কিছু কেমন ওলট পালট লাগতো আমার। পড়াগুলো ঠিকমতো কভারও করার সময় পাইনি এসবের মাঝে। আর কিভাবে যেন চোখের পলকে পরীক্ষাও সামনে এসে পড়েছিল। আমি কিছু গুছাবারও সময় করে উঠতে পারিনি। তাই এমন হয়েছে বাবা। একদমে কথাগুলো বলে
চুপ হয়ে যাই আমি। ঠিক আছে, বুঝলাম সবই, কিন্তু এই সমস্যার কথাগুলো আগে তো বলতে পারতে। বললে তো আর এমন হতো না। আমরা কিছু না কিছু সমাধানের ব্যবস্থা করার চেষ্টা করতাম। রায়হান তখনও নিশ্চুপ, মুখের ভাবমূর্তি স্থির রাখলো, শান্ত নয়নে বোনের দিকে তাকিয়ে থেকে নিজের মনেই ভাবতে লাগলো। তবে মুখ ফুটে কিছু প্রকাশ করলো না এই মুহূর্তে। হয়তো সমস্যা কিছুটা হলেও আন্দাজ করতে সক্ষম হয়েছে রায়হান। বোনের একার দোষ দেখিয়ে লাভ নেই, বড় ভাই হিসাবে ওকেও এই বিষয়ে যত্নশীল হওয়ার প্রয়োজন ছিল, তাহলে এমন কোনো কিছুই আজ হতো না। রায়হান, তুমি কালি ওর জন্য ভালো একটা টিচার আনার ব্যবস্থা করবে। বাবার কথায় রায়হান চেতনায় ফিরল। আর এবার একটু দেখে নিও পরীক্ষার আগ পর্যন্ত যাতে আর টিচার বদলাতে না হয়। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি এবার দেখে শুনে টিচার টেক করব। রায়হানকে এখনও নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে তিশা কৌতূহল দৃষ্টিপটে বলল, ভাইয়া তুমি কি আমায় কিছু বলবে? রায়হান শান্ত স্বরে চায়ের কাপে চুমুক দিয়ে প্রত্যুত্তরে বলল, না তেমন কিছু না, এমনিই তোর কাজে আমরা অনেক গর্বিত। আর কিছু বলে তোকে ফুলিয়ে দিতে চাই না। রাতের খাবারের পাল্লা শেষ করে যে যার রুমে চলে গেল। তিশারও কোনো ভাবান্তর না থাকলেও রায়হান কিঞ্চিত চিন্তিত। একটি মাত্র বোন, বয়সের দিক দিয়ে বাড়ন্ত হলেও বুদ্ধির দিক দিয়ে বোনটি একটু বোকাই রয়ে গেল। মাঝে মাঝে রায়হানের চিন্তার অন্ত থাকে না তিশার ভবিষ্যৎ নিয়ে। এই মেয়ে বিয়ের পর সংসার করবে কিভাবে, ভাবনার মাঝে একটা সিগারেট ধরালো। আজকাল এই জিনিসটার প্রচণ্ড বদভ্যাসে পরিণত হয়ে পড়েছে। বুঝতে বেগ পেতে হয় ও সিগারেট খায় নাকি সিগারেট ওকে গিলে খায়। তবুও যেন অদ্ভুত সুখ খুঁজে পায় নিকোটিনের এই ধোঁয়ায়। মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সকল টেনশন দূর করার একটা ছোট্ট কৌশল মাত্রই সিগারেট। খুব শীঘ্রই বাবা রিটায়ার হয়ে পড়বে, এর আগে সংসারের হাল ধরাটা খুব প্রয়োজন। সারা জীবন যে বাবা মা নিজের শখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন বুনেছে, সময় এসেছে বাবা মায়ের কাঁধের ভার কমানো, অন্তত বৃদ্ধ বয়সে যাতে তাদের আর কোনো টেনশন না করতে হয়। তার উপর বোনটাও যেন চোখের পলকে বড় হয়ে গিয়েছে। এই তো মনে হয় সেদিনের কথা। স্কুল থেকে এসে দেখি সাদা তোয়ালে পেঁচানো একটা ছোট পরীকে নিয়ে বাবা বসে আছে। হাত পাগুলো একদম ছোট ছোট, মুখটাও একটুখানি, কেমন ছোট ছোট চোখগুলো দিয়ে আমার দিকে তাকিয়েছিল। প্রথম প্রথম তো ওকে কোলেই নিতে পারতাম না, পরে অবশ্য আস্তে আস্তে মা শিখিয়ে দিল। তখন থেকে দিশা হয়ে গেল আমার ছোটোবেলার খেলার সাথী। বাবা মা থেকেও বেশি আমার কাছেই থাকতো দিশা। আজ সেই বোনটিও বড় হয়ে গেছে, বলতে গেলে আর কয় বছরই বা নিজের কাছে রাখতে পারবো। একদিন তোকেও বিদায় দিতে হবে, তার আগেই আমাকে সেটেল হতে হবে। বোনের উজ্জ্বল ভবিষ্যৎ আর বাবা মায়ের বৃদ্ধ বয়সের লাঠি হতে আমার পিঠ আগে টান টান করে দাঁড়াতে হবে। সিগারেটের শেষাংশে লাস্ট টান দিয়ে বারান্দার গ্রিল দিয়ে ছুরি মারল রায়হান। আরও একটা সিগারেট ধরিয়ে টান দিয়ে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ছাড়তে ছাড়তে আবারও চিন্তায় ডুব দিল। বর্তমানে এখন একটাই টেনশন, কার কাছে দিলে তার আদরের বোনটি সুরক্ষিত থাকবে আর পড়তেও পারবে। কারণ এর আগের 3টা টিচারের মধ্যে 2টো শিক্ষকের চরিত্রের দিক দিয়ে জঘন্য ছিল। তিশা ছোট, একটু জ্ঞানও কম, তাই ও না বুঝতেও রায়হানের চোখে ধোকা দেওয়া সম্ভব হয়নি। এর মধ্যে কেবল নিশাদ ছেলেটা ভালো ছিল, কিন্তু ওর ভালো চাকরি হওয়াতে তিশাকে পড়াতে পারেনি। তবে এখন ভাবনার বিষয়, এত আর্জেন্ট একটা ভালো শিক্ষক কোথায় পাবে। ওর বন্ধুদের মধ্যে অনেকটাই টিউশনি করে, কিন্তু ওদের স্বভাবও তেমন ভালো না। আর তিশা কোচিং ক্লাসে এত স্টুডেন্টগুলোর মাঝে ঠিকমতো পড়া বুঝে নিতে পারবে না, তাই তোর সমস্যাগুলো ভালো মতো চেক করে সমাধান করতে একটা হোম টিউটর অতি আবশ্যক। হঠাৎ নিস্তব্ধ রাতের আধার সিঁড়ে বেজে উঠল হাতের মুঠো ফোনটি। অন্ধকারের মাঝে ফোনের স্ক্রিনে ভেসে উঠল জিসান নামটি। এক চলতে হাসি ফুটে উঠল, জ্বলন্ত সিগারেটের সুখ খুঁজতে ব্যস্ত ঠোঁট দুটো মুঠো ফোনটি কানে চেপে বলতেই ওপাশ থেকে ভেসে আসলো, কে রে, খুব টেন্স মনে হচ্ছে তোকে, সব ঠিক আছে তো? রায়হানের মন প্রশান্তিতে ভরে গেল। বেস্ট ফ্রেন্ড হয়তো একেই বলে, না দেখে শুধু কণ্ঠ শুনে কিভাবে বুঝে গেল ছেলেটি। এজন্যই রায়হান জিসানকে এত ভালোবাসে। টেনশনের কারণ সব জিসানকে খুলে বলল, হয়তো কোনো একটা উপায় বের করতে পারবে দুজন মিলে। এখন কি করে বলো তো? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর কাল তো দেখা হচ্ছে, তখন ভাবা যাবে কি করা যায়। রাত অনেক হয়েছে, এখন ঘুমা। জিসানের সাথে কথা বলার পর কিছুটা হলেও চিন্তামুক্ত হতে পেরেছে রায়হান। বিশ্বাস কাল একটা উপায় জিসান ঠিক বের করে ফেলবে, বিশ্বাস আছে বন্ধুর উপর। হঠাৎ আবারও মুঠোফোনটি বেজে উঠল, তবে এবার বার্তা বহন করে। রায়হান ফোনটি হাতে নিয়ে মেসেঞ্জার অপশনে কোড দিতেই খুলে গেল। ভেসে আসলে একটি অতি পরিচিত নাম,
দুঠোঁট প্রসারিত করে রাস্তার উপর পাশের 4তলা বিল্ডিংয়ের দিকে তাকালো। ওই বিল্ডিংয়ের 3তলায় রায়হানের একজন খুব পরিচিত মানুষের বসবাস। আর এই মানুষটি বর্তমানে নিজের বারান্দায় দাঁড়িয়ে রায়হানকে এক পলক দেখতে অধীর আগ্রহ নিয়ে দৃষ্টিপথে চেয়ে আছে। কিন্তু রায়হানের সেই মানুষটির মুখখানি এক ঝলক দেখার সৌভাগ্য হলো না, কারণ মানুষটি ভীষণ পাষাণ। তাই তো রুমসহ বারান্দার বাতি নিভিয়ে বসে আছে নীরবে নিবৃত্তে। ফলপ্রসূ মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলো ছাড়া কিছুই দেখতে পাচ্ছে না রায়হান। হতাশ হয়ে ডায়াল কল থেকে নাম্বারটি বের করে সন্তর্পণে কল লাগালো পাষাণ মানুষটিকে। প্রথম রিং হবার সাথে সাথে মানুষটি কল রিসিভ করে ফেলল। মনে হয় মোবাইল ফোনটি হাতে নিয়েই বসেছিল মানুষটি। হয়তো জানতো তার সামনের মানুষটি হাজার যাই হোক কল তো অবশ্যই করবে। রায়হান সত্যিই বলেছিল মানুষটি সত্যিই পাষাণ। তাই তো ফোনটি রিসিভ করেও কথা বলল না, চুপচাপ রায়হানের কথা শোনার জন্য অপেক্ষা করতে লাগলো। আর লুকোচুরি খেলা চলছে দুজন প্রেমিক প্রেমিকার মাঝে। রায়হানকে জ্বালাতে আজকাল খুব মজা পায় এই মেয়েটি। রায়হানও যেন এই মেয়েটির জ্বালাগুলো মন ভরে উপভোগ করে। দুজন চুপ থেকেও যেন কত কথা বলছে, দুজনের অভিযোগ যেন শেষ হবার নয়। রাতের এই ঘুটঘুটে আধারেও এই দুটো মানুষ যেন মনের চোখ দিয়ে দুজন দুজনকে গভীর আলিঙ্গনে জড়িয়ে ধরেছে। নিঃশ্বাসের সাথে তাদের নিঃশ্বাস মিশে যাচ্ছে। রায়হান হঠাৎ অস্থির হয়ে পড়ল। এই মেয়েটির নিস্তব্ধতায় যেন জাদু আছে, মেয়েটি চুপ থেকেও যেন পাগল করে তুলতে সক্ষম। এ কেমন মায়া! শুনেছি মানুষ ভালোবাসার জাল থেকে বের হতে পারলেও মায়ার জাল থেকে নাকি মুক্তি নেই। রায়হান এই মেয়েটির প্রেমের মায়ায় পড়ে গিয়েছে, যা দিনকে দিন বেড়েই চলেছে। মনটা ছন্নছাড়া হয়ে পড়েছে। মেয়েটির প্রেমে ডুব দিতে মন চায় খুব গভীরভাবে। রায়হান তার ছন্নছাড়া জীবনে এই মেয়েটিকে সাথে নিয়ে একটা কুঁড়ে ঘর বানাতে চায়, যেখানে কেবল ভালোবাসা থাকবে, অভিমান রাগের কোনো প্রশ্রয় থাকবে না। যখনই সামনের মানুষটি অভিমান করবে রায়হানের উপর, তখনই আদর মাখিয়ে তুলবে পাষাণ প্রেমিকার সর্বাঙ্গ। সকল রাগ অভিমান ঝেড়ে ফেলে দিবে। তবে এখন ওর এই পাষাণ প্রেমিকার অভিমান ভাঙাতে রায়হান নিজেই আত্মসমর্পণ করলো। কণ্ঠে ভেসে আসলো, আমার ভেতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয়ে জুড়ে। ঢেকে রাখে যেমন কুসুম পাপড়ির আব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড় চলা মরমের মূল পথ ধরে। পুষে রাখে যেমন কুসুম খোলসের আবরণে মুখ তোর সুখ, তেমনি তোমার গভীর ছোঁয়া ভেতরের নীল বন্দরে। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলের এই মনটারে। ভরা শ্রাবণ মাস, বর্ষার রানী। আষাঢ়ের এক টানে বর্ষণের পর শ্রাবণ আসে মায়াবী জলকণার পরশনি। এমন এক ভরা শ্রাবণে প্রথম দেখা হয়েছিল আমার বর্ষার সাথে। বাড়ি থেকে বের হতে আটকে পড়লাম বৃষ্টির মধ্যে। সেদিক দিয়ে আজ ইউনিভার্সিটি যাওয়াটাও প্রয়োজন ছিল। হাতের ঘড়িতে একবার সময় দেখে মাথার উপর ছাতা মেলে ধরে হাঁটা ধরলাম, কিন্তু ছাতাটা যেন শ্রাবণ রানীর কাছে হাঁটতে ব্যস্ত। তার উপর রাস্তায় জমে যায় বর্ষার পানি। উফ, দিনটা এমন না হলে কি পারতো না? আজকে কি বৃষ্টির সময় হলো আসার? আমিও বা কী সব আজে বাজে বকছি। বৃষ্টির দিনে তো বৃষ্টি আসবেই, তবে বৃষ্টির যে কত রকমের প্রকাশ তা অনুভব করা যায় কেবলই শ্রাবণে। কখনো ঝমঝম, কখনো ছিঁচ কাঁদুনে টিপ টিপ, কখনো ঝড়কে সাথে করে মুষল ধারের বৃষ্টি শ্রাবণকে ভরিয়ে দেয়। কখনো টিপটিপ বৃষ্টিতে ডুবুরের নিক্কণ তুলে শ্রাবণ ধারা। শ্রাবণের বৃষ্টিতে প্রকৃতির বহুমাত্রিক রূপও উদ্ভাসিত হয়। সবই প্রকৃতির খেলা। বাড়ি থেকে বের হয়ে রাস্তায় জমে থাকা পানিতে পা ফেলে সাবধানে যখন অগ্রসর হচ্ছিলাম, তখনই কর্ণগোচরে বিঁধল কারো মিষ্টি কণ্ঠ।
ছাতাটা কিঞ্চিত ছড়িয়ে মাথাটা বের করে এদিক ওদিক ঘুরিয়ে একবার পর্যবেক্ষণ করলাম কণ্ঠস্বরের মালিককে খোঁজার, কিন্তু আশেপাশে কাউকে দেখতে না পেয়ে আবারও পা বাড়ালাম সামনের দিকে। কিন্তু কি আশ্চর্য, ঝমঝম বৃষ্টির মৃদু ধ্বনিতে করে আবারও একটি মেয়ের মিষ্টি স্বর ভেসে এলো কর্ণকুহরে। এবার কণ্ঠটি বেশ জোরালো ছিল। আমি দু কদম পিছনে নিয়ে সামনের বিল্ডিংয়ের দিকে তাকালাম। চোখ পড়ল বিল্ডিংয়ের নিচে দাঁড়ানো নীল রঙের সালোয়ার কামিজ পরা এক অল্প বয়সী যুবতীর দিকে। চোখটা হঠাৎ স্থির হয়ে গেল। শ্রাবণ রানী যেন মেঘের ভেলায় ভেসে ধরণী তলে নেমে এসেছে স্বয়ং রায়হানকে ভেজাবে বলে। ঘটনা কি সত্যি নাকি পুরোটা আমার কল্পনা? কি সুন্দর দেখতে এই রমণী। নারী রূপে মুগ্ধ হওয়ার মতো কখনো কিছু চোখে পড়েনি, তবে আজ যেন হারাতে মন চাইল এই যুবতীর দু চোখের মাঝে। হরিণীর মতো চোখ দুটো দেখে হয়তো দিনের পর দিন পার করা যাবে, কিন্তু রায়হান খানিক বিরক্ত। কারণটা ছিল ডাগর ডাগর হরিণীর ন্যায় চোখগুলো চশমা নামক বস্তু দিয়ে আবৃত মনে করে হলো এই রাখার মুহূর্তে দরুন। আমার কোনো শত্রু আমার কাঙ্ক্ষিত বস্তুটিকে পেতে বাধা দিচ্ছে। আফসোসের স্বরে মনে মনেই বললাম, চোখের কোনো সমস্যাজনিত কারণেই ব্যবহার, দেখলেই বোঝা যায়। হঠাৎ গাড়ির শব্দে আমার সম্বিত ফিরে, আর স্বপ্নের জগৎ থেকে ফিরে কিঞ্চিত লজ্জিত হলাম। এতক্ষণ আমি মেয়েটির দিকে তাকিয়েছিলাম। কি ভাববে মেয়েটি? নিশ্চয়ই বেহায়া। আমি ধীর কদমে এগিয়ে গেলাম তার দিকে। জানা সত্ত্বেও নম্র কণ্ঠে জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে কিছু বলছিলেন? মেয়েটি বিনা বিলম্বে মাথা নেড়ে সায় দিল। আমি অবাক হলাম, কিন্তু নিজের আশ্চর্য বিমূঢ় মুখখানি মেয়েটির সামনে প্রকাশ করলাম না। এতে আমাকে নাকি কিছুটা ক্যাবলাকান্তের মতো লাগে। এই মন্তব্য আমার না, আমার বাদর বোনটির। যাই হোক, মুখে দৃঢ়তা রেখেই প্রশ্ন করলাম, কেন, কোনো সমস্যা? মেয়েটি সরল মনেই বলে উঠল, এক্সাম আছে আজ, কলেজ যাওয়াটা খুব প্রয়োজন। সামনে কোনো রিক্সাও দেখছি না। আপনি তো রাস্তায় মাথায় যাচ্ছিলেন, তাই যদি একটা রিক্সা এখানে পাঠিয়ে দিতেন খুব উপকার হতো। আমি আবারও আশ্চর্য হলাম। আমাকে কি আপনার রিক্সাওয়ালা মনে হয়? না না, ছি, আমি এটা কখন বললাম? আমি তো আপনার কাছে একটু সাহায্য চাইছি প্রতিবেশী হিসাবে। প্রতিবেশী? এলাকায় নতুন নাকি? এক মিনিট, আগে তো দেখিনি আপনাকে। হে, বিল্ডিংয়ে থাকেন? কয় তলায়? আর নাম কি? বর্ষা। তা তো দেখতেই পাচ্ছি, চারদিকে বর্ষা। বর্ষার সিজন চলছে, বর্ষা হওয়াটা স্বাভাবিক। আরে, আমার নাম বর্ষা। সিরিয়াসলি নাকি ফাইজলামি করছেন? ফাজলামি করার মতো সম্পর্ক হয়েছে আমাদের এখনো? হ্যাঁ, মৃদু হাসলাম মেয়েটির কথায়। মাথা দুপাশ দুলিয়ে না বললাম, সত্যিই তো কথায় যুক্তি আছে। এই অ্যাপার্টমেন্টের 3 তলায় এসেছি, মাস তিনেক হবে। আরও কিছু কি জানাতে হবে? না মানে ফোন নাম্বার, আইডি নেম, ইমেল অ্যাড্রেস, আরও কিছু? না, আর কিছু লাগবে না আপাতত। তবে একটা কথা মনে ধরেছে, তাই না বলে পারছি না। হাতে ছাতা আছে, চাইলে আপনি তো সামনে এগিয়ে গেলে কোনো না কোনো গাড়ি পেয়েই যেতেন। এভাবে অপরিচিত কাউকে ডাকার প্রয়োজন ছিল না। বর্ষার পানি যদি না জমতো, রাস্তায় অবশ্যই সেই চেষ্টাই চালিয়ে যেতাম। যেখানে আপনি সাবধানে পা ফেলেছেন একজন ছেলে হয়ে, আমার কি করা উচিত? আপনার মতো হাঁটু উপরে এখন পায়জামা টেনে রাস্তায় নামবো? তারপর আশেপাশের মানুষ বিনা টিকিটে সিনেমা দেখুক, তাই নয় কি? বর্ষা খানিকটা রেগেই কথাটা বলল। আমি লজ্জিত হলাম। নিজের কথায় নিজেই লজ্জায় মরে যেতে মন চাইছে। কোনো ব্যান হলে ঢাকনা খোলা থাকলে এখন একটা ডুব দিয়ে আসতাম। এছাড়ার উপায় কি? ঢাকা শহর আর পুকুরই বা পাবো কোথায়? তাছাড়া বর্ষার দিনে তো পুরো ঢাকা শহরই এক একটা পুকুর হয়ে যায়। নিজের লজ্জাকে সাইডে রেখে ধরা কণ্ঠে বললাম, রাখছেন কেন? আমি তো আপনার জেনারেল নলেজ চেক করলাম মাত্র। পরীক্ষা দিতে যাচ্ছেন, মাথা এত গরম থাকলে পরীক্ষায় আলো জুটবে। আর জানেন না, বেশি আলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। মেয়েটি কপার ট্রাগে ফুঁসতে লাগলো, বুঝলাম আমার রংচং মেশানো কথায় বিশ্বাস করতে পারছে না। যাই হোক, সাহায্য যখন চেয়েছে তাহলে সাহায্য করাটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। তাই পকেট থেকে ফোনটা বের করে জিসানকে একটা ফোন দিলাম। অপর পাশের ব্যক্তিটি ফোন ধরা মাত্রই কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বলা শুরু করলাম, দোস্ত, একটা রিক্সা গলির ভিতর পাঠাতো, আর্জেন্ট, ডবল ভাড়া দিব বলিস। কিছুক্ষণের মধ্যে একটা রিক্সা এসে গলিতে ঢুকলে রায়হান হাত নেড়ে ইশারায় এদিকে আসতে বলল। রিক্সাওয়ালা চালু অবস্থায় বলে, লোক আছে মামা, রাস্তায় নাকি খাড়াইয়া আছে, আপনার নিতে পারতাম না, অন্য রিক্সা দেখেন। বাবা, আমি সেই লোক যারে আপনি দূরবীন লাগায় খুঁজতেছেন। কাছে আসেন একটু এখন।
রিক্সাওয়ালা সামনে আসতেই পাশে থাকা যুবতীকে ইশারা করলো উঠে পড়তে। রিক্সাওয়ালাকেও বলে দিল রায়হান দেখে শুনে নিয়ে যেতে। যুবতী উঠেই রায়হানের লিফটের অফারটা সামনে থেকে করলো। রায়হান ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে আশেপাশে একবার তাকালো। আমাকে আপনার সাথে একই রিকশায় চাপাচাপি করে বসতে দেখলে ব্রেকিং নিউজ হয়ে যাবে কাল সকালে। এলাকার কিছু আন্টি আছে যাদের কাজই হচ্ছে কার মেয়ে কার সাথে লাইন মারে আর কার ছেলে কয়টা প্রেম করে দেখার জন্যে। আমাকে একসাথে দেখলে পুরো এলাকায় কাহিনী রটিয়ে যাবে। তাই আপাতত আপনার লিফট অ্যাকসেপ্ট করতে পারলাম না, সরি। তবে পাওনা রইল, কোনো একদিন আপনি না চাইলেও চেপে বসবো। যুবতী কথা বাড়ালো না। পাশে দেরি হয়ে যাচ্ছিল বলে রিক্সাওয়ালাকে ইশারা করলো সামনে বাড়াতে। আমি তীর্থের কাকের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে যে না পা বাড়ালাম, তখনই চলন্ত রিক্সা থেকে বর্ষা মেয়েটি চিৎকার করে বলল, ধন্যবাদ রায়হান ভাই। আমি আবারও কিং কর্তব্য বিমূঢ়। মেয়েটি আমার নাম জানে, কিন্তু কিভাবে? আমি তাকে আমার নাম বলেছি বলে মনে তো পড়ছে না। আমার পরিচয় পর্ব তো দেওয়াই হয়নি। তাহলে হাসছেই নাকি মাস তিনেক? এর মধ্যে আমি কখনো মেয়েটিকে একবারও দেখলাম না, অথচ মেয়েটি আমার নামও জেনে গেছে। ইন্টারেস্টিং। প্রেম ঘটিত কোনো ঘটনা ঘটতে যাচ্ছে না তো? হ্যাঁ, ঘটলে অবশ্য মন্দ না। আমি তো এক পায়ে রাজি। সখী ডাকবো নাকি কাজী? আহ, কি আনন্দ! আকাশে বাতাসে আজ। বর্ষা, তুমি 12 মাস থেকে যাও, আমি নৌকায় করে পুরো ঢাকা শহর ঘুরে বেড়াবো প্রিয় তোমাকে সাথে নিয়ে। রাস্তায় চলাচলকারী বেশ কিছু মানুষ সেদিন রায়হানকে পাগল উপাধি দিয়েছিল। 12 মাসই বর্ষা থাকবে এসব তো কেবল পাগলই ভাবতে পারে। রায়হান সেদিন সত্যি সত্যি পাগল হয়ে গিয়েছিল। এরপর একই এলাকা থাকার সুবাদে প্রায়শই তাদের দেখা হতো। সবার আড়ালে মাঝে মাঝে কিছু কথাও হতো, ফোন নাম্বারের আদান প্রদানটাও হয়ে গেল। শুরু হলো একটা মিষ্টি প্রেমের উপন্যাসের। 2 বছর হতে চলেছে ওদের বিরতিহীন প্রেমের গল্পের, যার সমাপ্তি ঘটবে দুজনের পরিণয়ের মাধ্যমে হয়তো। পরের দিন সন্ধ্যায় রাস্তায় মোড়ের 3 বাতির নিচের চায়ের দোকানে মিলিত হলো রায়হান আর জিসান। রোজ সন্ধ্যায় বন্ধুদের আড্ডার আসর বসে এলাকার এই ছোট চায়ের দোকানটিতে। সারাদিনের হাজারো পেঁচাল চলে ঘন্টার পর ঘন্টা এখানে। আশেপাশের বেশ কয়েকজন মানুষ মাঝে মধ্যে ওদের সাথে যোগ দিলেও মুরব্বীদের মুখে থাকে চরম বিরক্তি। তবে এতে ওদের আড্ডা থেমে থাকে না, চায়ের কাপের সাথে তাল মিলিয়ে চলতে থাকে আড্ডার আসর। আজও তার ব্যতিক্রম নয়। বন্ধুদের একটা জটলা এসে জমা হয়েছে চায়ের দোকানে। এক কেতলি ধোয়া ওঠা চা চোখের নিমিষে শেষ হয়ে গেল। দোকানদার চাচা এতে মহা খুশি, কারণ এতে ওনার লাভ বই ক্ষতি তো হয় না। জিসান সকলের বাসি পেপারে পুনরায় একবার চোখ বোলাচ্ছিল, তখনই পাশে এসে বসলো রায়হান। জিসান একবার চোখ তুলে তাকালো, বড্ড ক্লান্ত লাগছে ছেলেটিকে। জিসানের মায়া হলো, তবে কিছু করার ছিল না। পেপারে চোখ রেখে নিরলসভাবে জিজ্ঞেস করলো, কেমন হলো ইন্টারভিউ? বন্ধু সোহেলের হাত থেকে সিগারেটের প্যাকেটটা ছিনিয়ে নিয়ে একটা সিগারেট ধরালো রায়হান। কয়েকটা টান দিয়ে বাতাসে ছেড়ে দিল সারাদিনের সব ক্লান্তি, কিন্তু জিসানের কথার জবাব দিল না। হয়তো জবাব নেই, কারণ চাকরির দুনিয়ায় ইন্টারভিউ ভালো হবার পরও দিন শেষে নিরাশায় জোটে। এত এত পড়াশোনা করেই বা কী লাভ যদি যোগ্যতা অনুসারে একটা চাকরি কপালে না জোটে। জিসান পেপারটা সাইডে রেখে পূর্ণ চোখে রায়হানের দিকে তাকালো। কিরে, উত্তর দিচ্ছিস না কেন? কেমন হলো ইন্টারভিউ? রায়হান ক্লান্ত কণ্ঠে বলে, কেমন হবে? যেমনটা সবসময় হয়। রেফারেন্স আর ঘুষ ছাড়া চাকরি পাওয়া তো হাতে চাঁদ পাওয়ার মতো। একটা চাঁদকে নিয়ে যদি সবাই কড়াকড়ি করে, তাহলে চাঁদ বেচারাও বা কী করবে বলো? দেশে পাশের হারের সাথে সাথে বেকারত্বের হারও যে বাড়ছে, সে খেয়াল কি কেউ করছে? বাবা মা সন্তানের ভালো ফিউচার আশা করে নামি দামি স্কুলে কলেজে পাঠিয়ে কাঁড়ি কাঁড়ি টাকা ব্যয় করে। এতটুকুই আশায় যে একদিন আমার সন্তান বড় হবে, শিক্ষিত হবে, ভালো একটা চাকরি করবে। কিন্তু চাকরি থাকলে তো করবে। আমার মতে এত টাকা সন্তানের পড়াশোনার পিছনে ব্যয় না করে ব্যাংকে সেভ করে রাখা ভালো। অন্তত বড় হবার পর চাকরি না পেলে সেই টাকা সন্তানের বাকি জীবন চলতে তো সহজ করবে। পরিস্থিতির সাপেক্ষে জিসান এবার বলল, আসলে পাবি কিভাবে বল? না পাওয়াটাই যে স্বাভাবিক। যে হারে সার্টিফিকেটধারী শিক্ষিত মানুষের সংখ্যা বাড়ছে, সে হারে তো কর্মক্ষেত্র বাড়ছে না। তাই চাকরির বাজারে ভবিষ্যৎ দিনে দিনে কঠোর হবে, আর হচ্ছে। সত্য কথা কি, আমাদের দেশে যে পরিমাণ কর্মক্ষেত্র রয়েছে, আমরা এর যথাযথ ব্যবহার করতে পারছি না। বাড়ানো তো পরের বিষয়, যার ফলে কোম্পানিগুলোতে বাড়ছে কাজের প্রেশার, আর সমাজে বাড়ছে বেকার। তোর তো কোনো সমস্যা নেই, বাপের অঢেল টাকা আছে, চাকরির কোনো প্যারাও নেই। সোজা বাপের ব্যবসার হাল ধরে বসে পড়বি, আর কি। নো টেনশন।
আমি চাকরি করতে ইচ্ছুক জামিল, কিন্তু বাবা রাজি নয়। বলে তুমি চাকরি করলে আমার ব্যবসা সামলাবে কে? এক প্রকার বাধ্য হয়ে এখন ভাইয়ার সাথে ব্যবসায় হাত দিতে হবে। এখন এসব আর ভালো লাগছে না। গত 2 মাস ধরে চেষ্টা করছো একটা ছোট চাকরি হলেও চলবে, অথচ দেখ পায়ের জুতো ক্ষয় হয়ে গেছে কিন্তু চাকরি কপালে জুটলো না। আবার বাসায় গিয়েও প্যারা। বাবা আজকাল সারাদিন ঘ্যান ঘ্যান করে বেড়ায়। টোটো কোম্পানির মতো ঘুরি কেন সারাদিন? একটা চাকরি জোগাড় করি না কেন? আরে চাকরি কি মামার বাড়ির মোয়া চাইলেই পাওয়া যাবে? সোহেলও যথেষ্ট বিরক্তই ইন্টারভিউর চক্রে। বেশ সময় ধরে চলল তাদের এই চাকরি আর দেশের রাজনৈতিক সিস্টেম নিয়ে আলোচনা। এবার রায়হান উঠে দাঁড়ালো। আজ আসি রে, শরীরটা বেশ ক্লান্ত লাগছে। বাসায় গিয়ে খেয়ে লম্বা একটা ঘুম দিতে হবে। জিসানও সায় দিল। চল, আমিও যাব তোর সাথে। দুজন বন্ধুদের থেকে বিদায় নিয়ে রওনা দিল। চায়ের দোকান থেকে কাছে বলে দ্রুতই রায়হানের বাড়ির কাছে এসে পড়ল দুজন। কিছুক্ষণ উসখুস করে রায়হান জিসানকে প্রশ্ন করেই ফেলল। আজ কমিশনার ছেলেকে নাকি মেরেছিস তুই? কিন্তু তোকে কে বলেছে? কেন করতে গেলি? এখন কত বড় ঝামেলা কাঁধে আসবে বুঝতে পেরেছিস? করতে আসুক এবার ঝামেলা। ওনার কমিশনারই ওনার পিছন দিয়ে ঢোকাবো। শালারে কমিশনার বানানো হয়েছে জনগণের সেবা করার জন্য, অথচ দেখ সাইফ কি করে। ওকে আমি আগে ওয়ার্ন করেছিলাম তিশার আশেপাশে যাতে ওকে না দেখি, কিন্তু আজ ওর কত বড় সাহস, মাঝ রাস্তায় তিশার হাত ধরে বসেছে। আমি ঠিক সময় মতো না পৌঁছালে বুঝতে পারছিস কি হতো? রায়হান হতাশ স্বরে বলল। বুঝতে পারছি সব, কিন্তু তবু মাথা গরম করতে নেই সবসময়। তিশার ব্যাপার হলে তো আরও সময়। মেয়ে মানুষ, ঘর থেকে বের তো হতেই হবে। সারাক্ষণ ওকে চোখে চোখে রাখা তো সম্ভব না। একা একা কলেজে যেতে হয়, কোচিং করতে যায়। রাগের মাথায় তোর করা কাজের প্রতিশোধ তিশার উপর না পড়ে আমার ভয় লাগে। তিশাও আজ অনেক বেশি ভয় পেয়ে গেছে। আমাকে ফোন করে অনেক কান্নাকাটি করেছে। তুই জানিস তিশা মারামারি ঝগড়া এসব একদম পছন্দ করে না। তাই তোকে ওর সামনে একটু সতর্ক থাকতে হবে। জিসান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আমি সামলে নেবো এদিকটা, তুই চিন্তা করিস না। এবার তুই বল কি করবি, আর কত এভাবে ঘুরবি? আগেও বলেছি, এখনও বলছি, আমাদের অফিসে জয়েন হয়ে যা, দুজনে একসাথে থাকবো। সমস্যা কোথায়? সমস্যা আছে জিসান, দয়া করে এই বিষয়ে আর কথা বলিস না। ঠিক আছে, বলবো না। এখন বল, কিছু ভাবছিস তিশার গৃহশিক্ষক নিয়ে? কোথাও খোঁজ করেছিস? এবার একজন মেয়েকে রাখা ঠিক হবে মনে হয়, এতে বাড়তি ঝামেলায় পড়তে হবে না। তোর কি মনে হয় আমার মাথায় আসেনি? কিন্তু এই পড়াচোর মেয়ের জন্য যদি কোনো মেয়ে টিচার রাখি, এই মেয়ে পড়া বাদ দিয়ে এলাকার আজাইরা আন্টিদের মতো গল্প জুড়ে বসবে। পড়া তো কিছুই হবেই না, ফেলটুস হয়ে ঘরে বসে থাকবে। এবার বিশেষ না হলে আমার সাথে উপরে চলার দেখে যা। নিশ্চিত এই মেয়ে এখন পড়ার টেবিলে বসে বসে ঘুমোচ্ছে। আমাদের 7 বংশে এমন একটা পড়াচোর মেয়ে আমি আর দেখিনি ভাই। এই মেয়েকে নিয়ে আমি অনেক অনিশ্চয়তায় ভুগছি আজকাল। জিসান চাপা হাসলো। ও খুব ভালো করে জানে তিশা কেমন। সেই ছোট থেকে দেখে আসছে এই মেয়েকে। প্রথম প্রথম তো স্কুলে যেতেই চাইতো না। স্কুলের নামই কেঁদে কেটে ভাসিয়ে ফেলতো দুনিয়াদারি। কত চকলেট, কত আইসক্রিমের লোভ দেখিয়ে মেয়েকে স্কুলে নিয়ে যেতে হতো। আন্টির ধৈর্য ছিল বলে, না হলে তিশার কপালে উত্তম মাধ্যম অবশ্যই পড়তো। শোন, আমি কিছু ভেবেছি, শুধু ভাবিনি বলতে পারিস। অনেক ভেবে মনে প্রাণে সিদ্ধান্ত নিয়েছি। এখন সব তোর ভরসা। কি? জিসান কৌতূহল দৃষ্টিতে তাকালো। রায়হান ক্লান্ত শরীরে ড্রয়িং রুমে বসতেই ঠান্ডা লেবুর শরবত নিয়ে এসে দাঁড়ালো তিশা। আজকাল ভাইয়ের কপালে চিন্তার একটা সূক্ষ্মবাজ স্পষ্ট দেখতে পায়। তিশাকে সবাই বোকা বলে, তবে এই বোকা তিশাও নিজের ভাইয়ের হাস্যোজ্জ্বল চেহারার পেছনের চিন্তাগুলো উপলব্ধি করতে পারে। লেবুর শরবত ভাইয়ের হাতে দিয়েই। তুমি ওনাকে কিছু বলনি? বলেছি তো, আচ্ছা মতো বকেও দিয়েছি। চিন্তা করিস না, ও আর এমন করবে না। কেন জানি বিশ্বাস হলো না তিশার ভাইয়ের কথার, তাই সন্দেহের নজর এখনও চোখ কুঁচকে তাকিয়ে আছে। রায়হান এক চুমুকে শরবতটা খেয়ে নিল। এই গরমে শরবতটা অমৃতের কাজ করছে। শরীর মন চাঙ্গা হয়ে গিয়েছে মুহূর্তেই। এখন লম্বা একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন। হাতের গ্লাসটি টেবিলের উপর রেখে উঠে দাঁড়াতে দিশার কুঁচকানো চেহারাটা নজরে পড়ল। রায়হান বিভ্রান্ত হয়ে প্রশ্ন করল। কিরে, এমন বুড়ো মানুষের মতো চেহারা কুঁচকে রাখছিস কেন? ক্ষুধা লাগছে? আমারও লাগছে ভীষণ। মাকে বল খাবার সাজাতে, দুজন একসাথে খেতে বসবো। আগে শাওয়ার সেরে আসি। ভাই, তিশার পেছন থেকে ডাকতে রায়হান পায়ের গতি কমিয়ে তিশার দিকে দৃষ্টি স্থাপন করল। আমি তো বলতে ভুলেই গেলাম, কাল থেকে তোর নতুন টিচার আসবে পড়াতে। মন দিয়ে পড়াশোনা করিস। নতুন টিচার কিন্তু খুব স্ট্রিক্ট। পড়া না পারলে সোজা মার জুটবে তোর কপালে। সে বিষয়ে একদম কুণ্ঠাবোধ করবে না।
খেয়াল রাখিস, সাবধান করে দিলাম আগে, তখন আমাকে বলেও লাভ হবে না। বলেই রায়হান রুমের দিকে চলে গেল। তিশা মুখটা বেঁকিয়ে মনে মনে বলল, ইস, এতই সহজ! কোন না কোন বলদ আসবে আমাকে পড়াতে, না পড়লে নাকি মার দিবে। বললেই হলো মগের মুলুক নাকি। আমিও দেখে নিব তার ঘাড়ে কয়টা রগ আছে, টেনে টেনে স্প্রিং বানিয়ে ফেলবো, দেখে নিও। হুম। আহমেদ বাড়ি। তৌফিক আহমেদ ড্রয়িং রুমে বসে টিভি নামক যন্ত্রে আজকালের নিউজ দেখতে ব্যস্ত ছিলেন। তখনই সদর দরজা দিয়ে নিজের ছোট ছেলে জিসানকে আসতে দেখলেন। দেয়ালে টাঙানো মোগল আমলের ত্রিভুজ আকৃতির বিশাল ঘড়িটির দিকে একবার তাকিয়ে সময় দেখে নিলেন। কিছুটা গম্ভীর কণ্ঠে ছোট ছেলেকে ডাক দিয়ে ইশারা করলেন নিজের কাছে এসে বসতে, কথা আছে নাকি। জিসানও বিলম্ব না করে বাবার অপোজিট সোফায় গিয়ে বসে পড়ল। হাতে রাখা মুঠোফোনটি টিপে সময় ব্যয় করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কারণ নিউজ শেষ হতে এখন আরও 10 মিনিট সময় লাগবে। আর পুরো খবর শেষ অবধি বাবা যে কঠিন মৌনতা পালন করবে তা সম্পর্কে একদম অবগত। তাছাড়া জিসান জানে বাবা কেন বসতে বলেছে, হয়তো আজকের ঘটনা কানে গিয়েছে, তাই তো গুরু গম্ভীর ভাবসাবাজ আহমেদ সাহেবের। জিসান অপেক্ষা করতে লাগলো বাবার কিছু বলার। ততক্ষণে তাহিদ এসেও যোগ দিল তাদের সাথে। ইশারা ছোট ভাইকে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা? সবাই এত সাইলেন্ট কেন? জিসান নীরবতা জ্ঞাপন করলো। একবারই কিছু বলে ভেজালে পড়তে চাইল না এই মুহূর্তে। এমনিতেই মাথায় অনেক টেনশন কিলবিল করছে, টেনশনগুলোকে কড়া পাওয়ারের ঘুমের ওষুধ খাওয়াতে পারলে ভালো হতো। অন্তত কিছুদিনের জন্য জিসান শান্তিতে থাকতে পারত। নিউজ শেষ হওয়ার পর তৌফিক সাহেব হাতে রিমোট ব্যবহার করে টিভি নামক যন্ত্রটি বন্ধ করে দিল বিনা সংকোচে। গভীর চোখে ছোট ছেলে জিসানের দিকে তাকালো একবার। এই ছেলের মাঝে উনি নিজেকে দেখতে পান। যুবক বয়সে উনিও ঠিক এমন ছিলেন, বেপরোয়া, বেয়ারা আর উদ্দীপনায় ভরপুর। কারো তোয়াক্কা করার সময় ছিল না। জীবন নামের মাপকাঠিকে উনি নিজের হাতেই পরিচালনা করতে ভালোবাসতেন। কারো দখলদারি বা নাক গলানো মোটেও পছন্দ করতেন না। তার স্বভাবের সবটুকু উপরওয়ালা যেন ঢেলে দিয়েছে এই ছেলের মাঝে। তাই জোর গলায় ছেলেকে কিছু বলতেও পারে না, অথচ তার বড় ছেলের স্বভাব সম্পূর্ণ বিপরীত হয়েছে। মুখে গম্ভীরতা বজায় রেখে স্পষ্ট কণ্ঠে ছেলেকে জিজ্ঞেস করলেন, তুমি নাকি কমিশনারের ছেলে সাইফকে আজ মেরেছ? কেন? কারণটা কি জানতে পারি? জিসান চোয়াল শক্ত করে বলল, পথে ঘাটে মেয়েদের সাথে অসভ্যতামি করলে এমন মারা আরও খাবে। নিশ্চিত কমিশনার তোমাকে ফোন দিয়ে বিচার দিয়েছে আমার নামে। তুমিও কাল ফোন দিয়ে বলে দিও, আর কোনোদিন এমন হলে ওর বাপের নাম আমি ভুলিয়ে দেব। জিসান, কী সব বলছ? তুমি কি সন্ত্রাস, নাকি দেশ উদ্ধারকৃত কাজে নেমেছ? আর তোমার সমস্যা কোথায়? এত রাগ কিসের জন্য? ওই বদ ছেলে রাস্তায় যা খুশি তাই করুক, তুমি কেন আগ বাড়িয়ে ঝগড়া করতে গেলে? কারণ ও আমার আপন কাউকে আঘাত করার চেষ্টা করেছে। তা যাই হোক, তবুও তোমার মাথা ঠান্ডা রাখার প্রয়োজন ছিল। সব সময় রাখলে চলে না। আমার মাথা ঠান্ডা করার মেডিসিনটা আমার কাছে নিয়ে আপাতত, যখন আসবে আমি এমনিই ঠান্ডা হয়ে যাব, প্রমিস। আজকাল সাহিত্য টাইপের কথা একটু বেশি বলো। কারণটা কি বলো তো? প্রেমে পড়েছে কারো? তোমাকে দেখে তো সুবিধার মনে হচ্ছে না। তোমার বয়সের ছেলেরা অবশ্য প্রেম নামক মন্ত্রে একটু বেশি ভোগে। তখনই তারা মাথা গরম করে সব কাজ করে। তুমিও কি সেই দলের আসামি নাকি? আমি প্রেমে বিশ্বাসী নই বাবা। ভালো লাগার মানুষটাকে একদম বিয়ে করে নিয়ে আসবো। আশা করি তোমরা তখন তাকে সসম্মানে গ্রহণ করে নিবে। তৌফিক আহমেদকে এবার মৃদু হাসলেন, মুখে তার সরল হাসি ঝুলিয়ে রেখেই বললেন, তাহলে তো ভালোই। আমরা কি মেয়ে দেখা শুরু করব নাকি? আজ না হয় কাল তো অফিসে জয়েন হবে তুমি। এই ফাঁকে বিয়ের পাটটাও চুকিয়ে ফেলি, কি বলো? দেখা দেখির মাঝে তোমার ভালো লাগা কাউকে পেয়ে যেতেও পারো। করব? তার প্রয়োজন মনে করছি না বাবা। আমি নিজে খুঁজে নেব আমার পছন্দ। তোমাদের এই বিষয়ে অন্তত টেনশন না করলেও চলবে। বলেই জিসান উঠে দাঁড়ালো। তার মানে এই বিষয়ে তার কোনো কিছু বলতে আগ্রহী নয়। তাই বাবাকে বলে নিজের রুমে চলে গেল। তৌফিক সাহেব ছেলের যাত্রাপথে তাকিয়ে থাকলেন কিছুক্ষণ। দীর্ঘ একটা শ্বাস ছাড়লেন। ছেলেটি আজকাল কোনো কথা গায়েই মাখে না, সব কিছুতেই যেমন গা ছাড়া ভাব। পরের দিন বিকালে ব্যালকনিতে বসে কানে হেডফোন লাগিয়ে গান শুনছিলাম। হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে সেই কখন ধরে রাস্তার পাশে ঘোরাঘুরি করছে। তার গন্তব্য কেবল আমাদের বাড়ির আশপাশেই, আগেও বাড়ছে না, অথচ পিছনে সুবিস্তৃত রাস্তা, সেখানেও যাচ্ছে না।
সবচেয়ে মজার বিষয় হলো আর চোখে বারবার আমাদের বিল্ডিংয়ের দিকেই তাকাচ্ছে। ব্যাপারটা আমার কাছে আসলে মজার লাগলো, কিন্তু ক্লিয়ার হওয়া দরকার। এই দৃষ্টি কি আমাদের বিল্ডিংয়ের স্থির, নাকি আশেপাশে কোনো কমলা সুন্দরী খুঁজে পেয়েছে এই ছেলে? নিজের মনে ডাউট ক্লিয়ার করতে আমি আস্তে করে রুমের ভেতর ঢুকে পড়লাম, আড়ালে দাঁড়িয়ে দেখার জন্য ছেলেটি কী করে। আমাকে রুমে ঢুকতে যেতে দেখে যদি চলে যায় তাহলে বুঝবো এই নয়া মক্কেল আমার প্রেমেই হাবুডুবু খাচ্ছে। যদি না যায়, তিশার মনে হঠাৎ প্রশ্ন জাগলো। না গেলে নাই, পরে ভাবা যাবে কি হবে। তিশা রুমে ঢুকে বেশ কিছুক্ষণ পর হাসি মুখে ব্যালকনির দিকে দাঁড়িয়ে আসলো। সরু রাস্তার দিকে তাকাতেই বড়সড় টাস্কি খেলো, কারণ ছেলেটি মাটিতে পড়ে গড়াগড়ি করছে, ব্যথায় কাতরাচ্ছে। এই 5 মিনিটের মধ্যে এমন কি হলো আর কে করলো? তিশা বিস্ময়িত হয়ে আশেপাশে তাকালো, না কেউই নেই। তাহলে কিছু পাবলিক ছেলেটিকে ধরে একটা রিক্সা ডেকে বসিয়ে দিল, সাহায্যের জন্য সাথে একজনকে যেতেও হয়েছে। আমি মনের মধ্যেই হাতড়াতে লাগলাম। এমন ঘটনা নতুন না আমার জীবনে, কিন্তু কে করে? কার এত চুলকানির রোগ আছে যে আমাকে কেউ পছন্দ করলেই তার শরীর চুলকায়? একদিন পেয়ে নেই হাতের কাছে এমন ক্যালামো না, বাপের জন্মেও তিশার নাম বলতে পারবে না। হুম। ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে উঠল। তিশা বিরক্ত মনে ভাবতে লাগলো, এখন আবার কে এসেছে। চিন্তার মাঝে আবারও বেল বেজে উঠল, সাথে দেশের মায়ের চিৎকারও ভেসে আসলো। ফাজিল মেয়ে, দরজা খুলছিস না কেন? তোকে কি পালকি করে নিয়ে যেতে হবে দরজা খুলতে? আমি নামাজে বসছি, কলিং বেল কি শুনতে পাস না? বয়রার দল, কানে কি পোকা মরছে? মায়ের হাঁকে দৌড়ে গিয়ে দরজা খুলতে গেলাম। সামনে দাঁড়ানো ব্যক্তিটিকে দেখে বিরক্তের চেয়ে অবাক বেশি হলাম। এই সময় এই ব্যক্তির আগমন ঘটার কারণ বুঝতে পারলাম না। আমার অবচেতন মন কু ডাকতে ব্যস্ত। মনকে আরও একটু সায় দিয়ে সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে রইলাম জিসান ভাইয়ের দিকে। কিছুক্ষণ আগের ঘটনা আর এই যুবকের হঠাৎ করে আগমন কেমন দুয়ে দুয়ে 4 মিলার মতো হলো। কিন্তু এই যুবক এমন কেন করবে? তিশাকে মূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে জিসান ভ্রুযুগল কুঁচকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কিরে, ভদ্রতা কি শিখিস নাই? কাউকে দেখলে যে আগে সালাম করতে হয়, মুসলমান হয়ে এতটুকু জানিস না? পুরো বেয়াদব হয়ে গিয়েছিস আজকাল। তোকে সকাল বিকাল পিটানো দরকার নিয়ম মাফিক। আমি ব্যাকুল বনে গেলাম। মনকে ধরে একটা বিশ্রী গালি দিয়ে দিলাম। এই লোক সেই লোক হতেই পারে না। মানে আমার পাগল আশিক যে আমার বাকি আশিকগুলোকে মারে। এই লোক তো কেবল সাপের মতো ফনা তুলতে পারে, ভালোবাসা তো ওনার ডিকশনারিতেই নেই। আমিও না আসলেই মাথা মোটা। নিজেকে কিছুটা ধাতস্থ করে জড়তা কাটিয়ে কাপা কণ্ঠেই সালাম দিয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে জিসান ভাই? কোনো কাজ ছিল? না মানে রায়হান ভাই তো বাড়িতে নেই। তো আমি এখন কি করতে পারি এই উপলক্ষে? প্যান্ট খুলে নাচবো নাকি গাইবো? আমি আবারও শকড। লোকটি এত ঠোঁটকাটা কেন মনেই ভাবতে লাগলাম। না মানে আপনি তো ভাই না থাকলে তেমন একটা আসেন না। ভাবলাম আপনি হয়তো জানেন না ভাই যে বাড়িতে নেই। তোর কি মনে হয় আমি জানি না রায়হান কোথায়? তোর আগে আমার কানে খবর যায়, তাই মাথা মোটা মেয়ে ছোট মাথায় এত প্রেশার দিস না। এমনিতেও আমার রায়হানের কাছে আপাতত কোনো কাজ নেই, আমি তো তোর কাছেই এসেছি। তিশা পিড়ে চমকে তাকালো জিসানের দিকে। শুকনো একটা ঢোক গেলে মানে জিজ্ঞেস করলো। জিসান প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো, ঠোঁটের চারপাশে মৃদু হাসি ঝুলিয়ে বলল, তোকে মানুষ করার দায়িত্ব পেয়েছি, এখন তো তুই পুরো দমে বন মানুষ, তাই তো বাদরের মতো ঘুরে বেড়াস, কখনো এই ডালে তো কখনো ওই ডালে। আমি তোর লাগাম টানার জন্য এসেছি। কী সব বাজে বকছেন? আর 1 মিনিট, আমি বাদর? জিসান ভাই, আপনি ইনডিরেক্টলি আমাকে বাদর বলছেন। তিশা মূর্তি রণচণ্ডী রূপ ধারণ করে বলল। জিসান এক পা সামনে এগিয়ে আসে তিশার। আমি ডিরেক্টলি তোকে বাদর বলেছি, তাও আবার চিড়িয়াখানার বাদর। বিশ্বাস না হলে আন্টিকে জিজ্ঞেস কর, তোকে মিরপুর চিড়িয়াখানা থেকে এনেছে কি না, যা কর। তিশা দরজার সামনে দাঁড়িয়ে থেকে চিৎকার করলো, মা, আমাকে কোথা থেকে আনছো?
তিশার মা নিজের রুমে বসে তসবিহ পড়ছিলেন। মেয়ের অসময় এমন আওয়াল মার্কা প্রশ্নে ভীষণ বিরক্ত হয়ে মুখ খুললেন। মিরপুর চিড়িয়াখানা থেকে। তিশা ছলছল দৃষ্টি পড়ে জিসানের দিকে তাকালো, নিজের মনেই ভাবতে লাগলো। জিসান ভাই ঠিক বলেছে, আমাকে মিরপুর চিড়িয়াখানা থেকে আনছে। আমি তাহলে আমার মায়ের কুড়িয়ে পাওয়া কন্যা। এই কারণেই মা আমাকে বেশি ভালোবাসে না। সব ভালোবাসা রায়হান ভাইয়ের জন্য। তিশার কাঁদতে মন চাইছে, হাত পা ছড়িয়ে গলা উঁচু করে গান গেয়ে গিয়ে কাঁদতে মন চাইছে, কিন্তু সামনে দাঁড়ানো এই যুবকটির সামনে কোনোভাবে নিজের এই ট্যালেন্ট দেখানো যাবে না। জিসান জানে তিশা এখন আকাশ কুসুম ভাবনায় ব্যস্ত। এই মেয়ের ঘাটে ঘাটে চেনা জিসানের, তাই গলা ঝেড়ে পরিষ্কার করে খানিকটা বিরক্ত স্বরে বলল, আমাকে কি এখনো দরজায় দাঁড় করিয়ে রাখবি, নাকি দয়া করে ভেতরেও যেতে দিবি? ন্যূনতম কমন সেন্স বলতে তোর মাঝে তাও নেই। আচ্ছা, ন্যূনতম কমন সেন্স বলতে তোর মাঝে তাও নেই। এতটা অপদার্থ কেন তুই? এভাবে চলতে থাকলে জামাইয়ের ঘরে সর্বদা লাথির উপর রাখবে তোকে। এমনি আমার মন ভেঙে চুরমারের পথে, তার উপর জিসান ভাইয়ের এমন বাঁকা কথা। সব মিলিয়ে আমি যখন এই জিসান নামক পদার্থ ব্যক্তিটির ওপর বিস্ফোরণ ঘটাবো, তখনই মা রুম থেকে বের হয়ে পথিমধ্যে ডেকে বলল, কে রে তিশা, কে আসছে? আমি বিরক্ত হয়ে রুষ্ট কণ্ঠে বললাম, মা, জিসান ভাই। তিশার মা ধীর পায়ে এগিয়ে এসে দরজার সামনে দাঁড়ালো। আরে জিসান, দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো বাবা, এটা তো তোমারই বাসা, এত সংকোচের কি আছে? জিসান হতাশ স্বরে বলে, আন্টি, আপনার মেয়ে হয়তো চায় না আমি ভেতরে আসি, তাই তো দেখেন না দরজায় খাম্বার মতো দাঁড়িয়ে আছে। তিশার মা মেয়েকে চোখ রাঙিয়ে বলে, এই কেমন বিহেভ তিশা, এভাবে পথ আগলে দাঁড়িয়ে আছিস কেন? দিনকে দিন একদম অভদ্র হয়ে যাচ্ছিস। তোকে তো বন জঙ্গলে পাঠিয়ে দেওয়া দরকার, মানুষের মধ্যে থাকার অযোগ্য হয়ে পড়েছিস। মায়ের বকুনি শুনে তিশা কটমটিয়ে জিসানের দিকে তাকায়, কিন্তু জিসানের ভাবনার কোনো পরিবর্তন না দেখে দরজার থেকে সরে দাঁড়ায়। জিসান বাঁকা এসে হেলে দুলে ভিতরে ঢুকেই তিশার মাকে জিজ্ঞেস করে, আন্টি, কোথায় বসবো? ড্রয়িং রুমে নাকি তিশার রুমে? তিশার রুমে কথাটা শুনে তিশা পিলে চমকায়। এই লোক আমার রুমে কেন যাবে? তার আমার সাথে কি এমন কাজ? তিশার মায়ের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে মেলানোর চেষ্টা করছে। তিশার মা নিঃসংকোচে মুখে হাসি টেনে বলল, এখানে কোথায় বসবে? তার থেকে ভালো তুমি তিশার রুমে গিয়ে বসো, ওখানে কেউ বিরক্ত করতেও আসবে না। তিশা যা, জিসানকে নিয়ে রুমে যা। এ কেমন মা আমার? একজন যুবকের সাথে নিজের মেয়েকে একলা রুমে পাঠাচ্ছে, তাও আবার স্বাচ্ছন্দ্যে। বুঝলাম যুবকটি পরিচিত, কিন্তু তাই বলে নিজের মেয়ের রুমেই পাঠিয়ে দেবে? এই আমি কোন দুনিয়ায় আসলাম আল্লাহ! আপন মেয়ে না বলে কি এমন করছে? তিশা কিছুক্ষণ স্বপ্নের জগতে নিজের ইচ্ছা মতো ভাবনায় বিস্তর ছিল। মায়ের ডাকে সম্বিত ফিরে, তিশা কি হলো? মূর্তির মতো দাঁড়িয়ে আছিস কেন? জানা ছেলেটা কখন ধরে দাঁড়িয়ে আছে। শিক্ষককে সম্মান করতে শেখ। শিক্ষক হচ্ছে গুরুজন, গুরুজনকে সম্মান না করলে পরীক্ষায় বড় বড় লাড্ডু পাবি, তখন আবার সেই লাড্ডু পাড়া প্রতিবেশীকে বিলাতে হবে আমার। এতক্ষণ পর আমার চিন্তার অবসান হলো। নতুন শিক্ষক আর কেউ না, জিসান ভাই। এই ধরনের বুকে কি আর কেউ ছিল না? কবর খোদার জন্য স্বয়ং আজরাইলকে নিমন্ত্রণ করা হলো। এ কোন বিপদে ফেললা আল্লাহ! এসব যেন মিথ্যা হয়। তিশা বিড়বিড় করে নিজের মনে আবার আওড়াতে লাগলো। জিসান কিছুক্ষণ নির্বাক হয়ে তিশার কর্মকাণ্ডগুলো অনুধাবন করলো, কিন্তু একসময় বিরক্ত হয়ে নিজের ডান হাতের তর্জনী আঙুল দিয়ে ডান পাশের ঠোঁটটা হালকা চুলকিয়ে মৃদু পায়ে এগিয়ে গেল, তিশার রুমের দিকে কিছু না বলেই। জিসানের জানতে বাকি নেই, জিসানকে নিজের শিক্ষক হিসাবে দেখে এই মেয়ে এখন বাকশক্তি হারিয়ে ফেলেছে। কিছুক্ষণ চিন্তার চেতনায় সাঁতরে কুল খোঁজার চেষ্টা করবে, উপায় না পেয়ে জিসানের জালেই ধরা দেবে। তিশা মায়ের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রাগান্বিত স্বরে বলল, মা, আমি তোমাদের পালক মেয়ে বলে এমন করতে পারছো, তাই না? আপন হলে অবশ্যই আমার প্রতি একটু মায়া হতো। জিসান ভাইকে রাখার আগে একবার অন্তত আমাকে জানাতে পারতে। এমনিই তাকে আমার সহ্য হয় না, তার উপর মরার উপর খরার ঘা। দুনিয়াতে কি মানুষের অভাব পড়ছিল? জেনে শুনে এই হিটলারকে আমার কাঁধে চাপিয়ে দিলে। তিশা, আজকাল তুই খুব বেশি বেয়াদব হয়ে পড়েছিস, শুধু মুখে মুখে তর্ক করিস। আর হ্যাঁ, যা বলার তোর ভাই আসলে বলবি। জিসানকে তোর ভাই ঠিক করেছে, তোর জন্য, আমি না।
তাই আমাকে না বলে ভাই আসলে ভাইয়ের সাথে বুঝিস। এখন রুমে যা, ছেলেটা সে কখন ধরে বসে আছে। তিশার আগে ধুমধাম পা ফেলে রুমের উদ্দেশ্যে প্রস্থান করলো। দেয়ালের পাশে লাগানো চেয়ার টেনে বসে পড়ল তিশা। মুখে তার স্পষ্টই ভেসে আসছে বিতৃষ্ণা। অসহ্য মানুষটিকে কয়েক ঘন্টা এখন সহ্য করতে হবে ভাবতে তিশার কান্না পাচ্ছে। জিসান অবশ্য পুরো ব্যাপারটা নজরবন্দি করে রাখছে, এর সুদ পরে এক সময় তুলবে বলে। আজ আর বেশি শক্ট দেওয়া ঠিক হবে না এই যুবতীকে মনে করলো। এমনিই বেচারি ভীষণ শক্ট এর মধ্যে আছে। জিসান আচানক টেবিলের উপর একটা চাপড় মারলো। ঘটনার আকস্মিকে তিশা ভীত সম্ভ্রস্ত হয়ে জিসানের দিকে তাকালো। জিসান ক্রোধ দেখিয়ে জিজ্ঞেস করলো, সমস্যা কি তোর? কখন থেকে দেখছি খেয়ালি পোলাও পাকিয়ে যাচ্ছিস। আহাম্মকের মতো বসে না থেকে বই বের কর। শঙ্কিত চোখে জড়সড় হয়ে টেবিলের উপরে রাখা দুটো বই টেনে বের করে জিসান ভাইয়ের সামনে রাখলাম। জিসান বইগুলো হাতে নিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে দেখে নিল। কোনো বিষয়ে সমস্যা আছে সেগুলো খুব সুবিন্যস্তভাবে আগে সমাধান করে দিল। পড়া বোঝানোর সময় খেয়াল করলাম জিসান ভাই হাতের 2 আঙুলের ফাঁকে কলমটি নিয়ে কি সুন্দরভাবে ঘোরাচ্ছে। মাঝে মাঝে কলমের শেষাংশ দিয়ে কপালে পড়ে আসা চুলগুলোকে সরিয়ে দিচ্ছেন। কলমটি যেন কি সুন্দর হেলে দুলে জিসান ভাইয়ের বক্তব্যের সাথে তাল মিলিয়ে চলছে। আহা কি প্রেম! কিন্তু কথা হচ্ছে আমি বিহাবল। এই যুবক এত সুন্দর করে কথা বলতে পারে, আমি আগে তো জানতামই না। কি সুন্দর করে এক একটা পার্ট বুঝিয়ে দিচ্ছে। ফলপ্রসাদ আমার মতো গাধী ছাত্রীও না বুঝের উপায় নেই। আচ্ছা, এই ছেলেটি কি সবসময় এমন করে সুমধুর কণ্ঠে নম্রভাবে কথা বলতে পারে না? তাহলে তো আমি এই ছেলের প্রেমে টুপ করে পড়ে যেতাম। দেখতে কিন্তু বেশ জিসান ভাই, প্রেম করার মতো, কিন্তু তার আচরণ অসহ্য। তখন মনে হয় কুড়াল দিয়ে কোপ দিয়ে মাথা আলগা করে ফেলি। সব পড়া বোঝানোর পর জিসান চুপ হয়ে গেল। সরল কণ্ঠে তিশাকে প্রশ্ন করলো। তিশা দ্রুতই উপর নিচ মাথা দুলিয়ে হা বলল। জিসান তিশাকে আগামী দিনের পড়া দিয়ে চেয়ারে হেলান দিয়ে আরাম করে বসালো। নিরেটভাবে তিশার উসখুস চেহারা পর্যবেক্ষণ করে স্বাভাবিক ভঙ্গিতে জিজ্ঞেস করলো, আমার মনে হয় তুই কিছু জিজ্ঞেস করতে চাস, বলে ফেল। মনের কথা মনে না রেখে বলে ফেলা ভালো। তিশা কিছুটা অবাক হলো। সত্যি ও কিছু বলতে চেয়েছিল, কিন্তু জিসানের গম্ভীর আর রাগী চেহারা দেখে তিশার মুখের খেই হারিয়ে ফেলেছে। এখন জিসানকে স্বাভাবিক চোখে মুখে একটা হাসি টেনে জিজ্ঞেস করেই ফেলল, না মানে জানতে চাইছিলাম, আপনারা তো অনেক বড় লোক, কিছুর অভাব আছে বলে জানা নেই। শুনেছি আঙ্কেলের বিজনেসে কিছুদিন পর জয়েন হবেন, তাহলে হঠাৎ টিউশনিতে এত আগ্রহ কেন হলো? না মানে আমি আসলে... তিশাকে থামিয়ে দিয়ে জিসান একটু সামনে এগিয়ে এলো। এতে তিশা একটু ভয় পেল বটে, তবে প্রকাশ করলো না। জিসান জিভ দিয়ে ঠোঁট দুটো ভিজিয়ে উচ্ছ্বরিত কণ্ঠে বলল, আমার একটা জমি আছে, খুব সাধের জমি বলতে পারিস। সেখানে চাষ করতে হবে, কিন্তু আফসোস আমার কাছে গরুর বদলে ছাগল আছে। কিন্তু জমি চাষ করার জন্য হাল চালাতে গরু আবশ্যক। তাই নিজের জন্য হলেও এখন এই ছাগলটাকে গরু বানাতে হবে। অন্তত আমার কোনো কাজে তো আসবে। তা না হলে আমি তো অনাহারে মরে যাব একদিন। তখন আমার ছাগলটা কি হবে বল? তাই ছাগলের উচিত আমার সাথে কোঅপারেট করা, বুঝলি? তিশা বিজ্ঞদের মতো ঠোঁট দুটো উঁচু করে ও বলে উঠল। মনে হয় ওসব বুঝে উল্টিয়ে ফেলেছে। জিসান চাপা এসে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। 2 কদম এগিয়ে যেতেই পেছন থেকে তিশার কণ্ঠ ভেসে এলো। জিসান জানে তিশা কি বলবে, তবুও পেছন ঘুরে দ্বিধাবোধ চোখে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবি? তিশা কৌতূহল চোখে জিসানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা জিসান ভাই, এখানে ছাগলটা কে? জমিটা কার? আর আমার সাথে কি সম্পর্ক এটার? জিসান জানতো তিশা এমন কিছুই বলবে। আজ রাত ভোর ভাব, হয়তো পেলে পেয়েও যেতে পারিস। এটা তোর জন্য একটা টাস্ক মনে কর। উত্তর দিতে পারলে গিফট পাবি আমার তরফ থেকে। যদি না পারি তাহলে? না পারলে নাই, পরে এক সময় আমি বুঝিয়ে দেবো তোকে। জিসান চলে গেল। কাল আবারও আসবে বলে। অনেক পড়া দিয়ে গেছে, সব যাতে কমপ্লিট পায় কাল তিশাকে বলে গেল। তিশা পড়ার টেবিলে কোনো রেখে গালে হাত দিয়ে ভাবছে, যদি ভালো মতো কাল পড়া দিতে না পারি তাহলে কাল আবার কোনো অশান্তি দেয় আল্লাহই জানে। সেদিনের শাস্তির কথা তিশার এখনও মনে আছে। তার উপরে নতুন ধাঁধা, জীবন প্যারাময় করে তুলল একদিনই তিশার।
কয়েক মাস আগের ঘটনা। চারিদিকে তখন ভ্যাপসা গরম, আবহাওয়ার বিরূপতায় বৃষ্টিপাত না হওয়ার সম্ভাবনাই বেশি। চারপাশের দালানগুলো আগুনের তাপে তখন উত্তপ্ত, সূর্যের তাপে সাধারণ মানুষের জীবন ওষ্ঠাগত। কয়েকদিন বৃষ্টি না হওয়ায় আর প্রচণ্ড রোদে ঘর থেকে বের হতে পারছে না খেটে খাওয়া সাধারণ মানুষগুলো। কয়েকদিন ধরে উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আকাশ বাতাস। মানুষসহ রাস্তায় থাকা পশু পাখিগুলো সামান্য স্বস্তি ও একটু শীতল পরিবেশের জন্য ছুটছে ছায়াতলে। সকালের ঝলমলে রোদ ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ঝরতে থাকে তার প্রখর তাপ। ফলস্বরূপ সময় বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে অসহ্য গরমের তীব্রতা। তবে মানুষকে এই অসহ্য গরমকে উপেক্ষা করে ছুটতে হচ্ছে নিজ নিজ কর্মস্থলে। আকাশি রঙের একটা জামা আর মাথায় সাদা ওড়না পেঁচিয়ে তিশা কোচিং ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে। মাথার উপরে থাকা সূর্যের তাপ শরীরের ঘামগুলো গলিয়ে পড়ছে। উত্তপ্ত আগুনে যেমন মোম গলতে থাকে, তিশার সাদা মুখশ্রী লালাভায় পূর্ণ হয়ে জমে থাকা ঘামগুলো সূর্যের আলোতে মুক্তার মতো চিকচিক করছে। শরীরে জড়ানো ওড়নাটি জর্জেটের হওয়ার দরুন কোনো কাজেও আসছে না। মুখের ঘামগুলো মুছতে না পারার কষ্টে জর্জরিত তিশার মন। ঘামগুলো তাই তিশার চিবুক থেকে গলা বেয়ে নিচে নেমে যাচ্ছে। বিরক্ত ভঙ্গিতে তাকালো তিশা নীলুর দিকে। মেয়েটি ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। তিশাকে নিজের দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকতে দেখে মুখে হাসি রেখা টেনে এনে মজাক স্বরে জিজ্ঞেস করে, তুই কি রেগে আছিস তিসমার সাথে? সত্যি বলছি রে, আমি ভুলে গেছি হারুন স্যার যে আজ পড়াবে না। তাছাড়া তুই তো একা নয়, দেখ আমি নিজেও এসে বাস খেলাম। তাহলে আফসোস করছিস কেন দোস্ত? কুত্তা, কথা বলবি না একদম। থাপড়িয়ে তোর চাপার দাঁত সব ফেলে দিব। মনে ছিল না? এই, তোর মন থাকে কই রে বলতো? কয়টা সংসার আছে তোর? সংসারে বাচ্চা কাচ্চার চাপে পইরা বহি লেগেছিস? তোর মরার শখ থাকলে একা মরতি। আমাকে এই গরমের টাইনা আনছস কেন? বল হারামি। তিসু শোনা, শোন না। ওই দূরে থাক, কাছে আসার একদম চেষ্টা করবি না। তোর কাউয়ার মতো চুলগুলো চিরা ফেলমু কিন্তু, দূরে যা। নীলু আর এগোনোর সাহস পেল না। দু বান্ধবী দুদিকে মুখ ঘুরিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে আছে। রাস্তা দিয়ে চলে যাওয়া অনেক রিক্সাওয়ালা কই যাবেন আপা শতবার জিজ্ঞেস করা সত্ত্বেও তারা জবাব দেওয়ার প্রয়োজন মনে করল না। এভাবে রাস্তায় দাঁড়িয়ে দু বান্ধবীর ঝগড়া করা পাগলের কারবার ছাড়া আর কিছুই মনে হয় না। তখনই মাসুম, অনিকার ঝাইতে ওদের পেছনে এসে দাঁড়ালো। গলা কাঁকড়ে তিশা নীলুর উদ্দেশ্যে বলল, কিরে তাচ্ছেরা পাবলিক, তোরা এখানে এমন খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? কারো ব্যক্তিগত সম্পদ পাহারা দেওয়ার কাজ পাইছস? নীলু কটমটিয়ে তাকালো। মনে হলো এখনই অনিকের ঘাড় মটকে ফেলবে। ব্যগ্র কণ্ঠে অনিককে পাল্টা জবাব দিল, আমার খাম্বার মতো দাঁড়ায় থাকি বা শুইয়া থাকি, তোর বাপে কি? যা ভাগ এখান দিয়ে। অনেক মিয়ে গেল একদম বিড়াল ছানার মতো। নীলু মেয়েটা বরাবরই এমন, মুখে কোনো লাগাম নেই। যা মুখের ডগায় আসে তাই বলে দেয়। মেয়ে বলে অনেক কিছু বলে না। বম্বে মরিচের মতো ওর কথাগুলো ঝাল বেশি অনেকের মনে হয়। জাহিদ বিরক্ত কণ্ঠে বলে, আহা রাখছিস কেন? সমস্যা কি? আর ক্লাসে না থেকে তোরা দুজন এখানে কেন? ক্লাস করবি না আজ? হারুন স্যার আজ পড়াবে না, ছুটিতে আছেন উনি, তাই আমাদেরকেও ছুটি দিয়ে দিয়েছেন। তিশা নিরাশ ভঙ্গিতে বলল। মাসুমের হাতের ছোট প্যাকেটের বুট ছিল, সে সবার কথা গিলছিল। সাথে একটা একটা করে বুট দুমারির দন্তগুলো ব্যবহার করে আচ্ছা মতো চিবোতে চিবোতে বলল, ও মনে পড়েছে, কাল রাতে ফয়সাল ফোন করে বলেছিল আমায়। আমি তখন ঘুমে ভীষণ কাতর ছিলাম, তাই তোমাদের ইনফর্ম করতে ভুলে গেছি রে দোস্ত। কিছু মনে করিস না, নে বুট খা। অনিক আর জাহিদ অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো মাসুমের দিকে। জাহিদ বিরক্ত কণ্ঠে বলল, শালা হারামি, সারা রাস্তায় তোর এই কথা মনে পড়েনি? এখন কোচিং ক্লাসের বাইরে দাঁড়িয়ে কীর্তন গাইছিস? এই ঠাড়া পড়া গরমে কত পথ হাইটে আসছি জানোস? বুঝছি তো, কিন্তু এখন কি করার? বকিস না, পরে আর নীলু তোদের কেউ বলে নিও। আমার জানা মতে আর কেউ খবর পাক বা না পাক, তুই তো অবশ্যই পাবি। হারুন স্যারের একমাত্র চামচা বলে কথা। তাহলে মোটা ফ্রেমের চশমার স্বচ্ছ কাছের ভেতর থেকে গোল গোল চোখের ব্রুজোরা নাচিয়ে জিজ্ঞেস করলো মাসুম। নীলুর অগ্নিদৃষ্টিও মাসুমকে হেলাতে পারল না। গোল গোল চোখ মেলে এখনও তাকিয়ে আছে সে। নীলু তার স্বভাবগত রণচণ্ডী রূপেই মুখ খুলল, ভেটকি মাছের শক্তির তোরে চাপার হাড় ভেঙে গুঁড়ো করে আমি আমার মিউর দাঁত মাঝাবো, বুঝলি? আর একবার যদি আমাকে চামচ বলিস। ভেঙে দেখতো তোর জঙ্গলের মতো চুলগুলো শাক দিয়ে বেঁধে আমি এলাকায় পুকুরগুলোকে খাওয়াবো। মাসুমের বাচ্চা, তোরে আমি। নীলু তেরে যেতে নিলে তিশা হাত ধরে আটকে বাধা দেয়। কি করছিস তোরা? রাস্তার মাঝে তামাচা করছিস? তোরা দুটোই গাধা,
আর তোদের অতি মাত্রার গাধামির জন্য দুর্ভোগ পোহাতে হচ্ছে আমাদের। তাই দয়া করে চুপ যা এখন। একদম ঠিক, আমি তিশার পক্ষে। জাহিদ বলল। আমিও। অনেক রাস্তার পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নাম না জানা গাছটা হেলান দিয়ে দাঁড়িয়ে বলল। শোন, আমি বাসায় গেলাম, এই গরমে আর ভালো লাগছে না। এবার নীলু তিশার হাত ধরে আটকে ফেলল। আরে বোন কই যাস, তারা একটু। আয়েশি ভঙ্গিতে দাঁড়িয়ে নীলু মাসুমের দিকে একবার তাকালো, মুখে মুচকি হাসি ঝুলিয়ে বলল। ওই ভেটকি মাছের শুটকি, তোরে না আমি ট্রিট দেওয়ার কথা ছিল আমাকে, চল আজ দিবি। আর তোর বোকামের কারণে যেহেতু এই দুই গাধাও লেজ ছোলাতে ছোলাতে এসে গেছে এখানে, তাহলে তারাও বাদ যাবে না। এখন আমাদের সবাইকে তোকে চাঁদ মামার ফুচে খাওয়াতে হবে, চল। ইস, মামার বাড়ির আবদার, আমি কোনো ট্রিট দিতে পারবো না। যা ভাগ।